উম, আজ হচ্ছে আমাদের সেকেন্ড মান্থের 8 ক্লাস। আমরা পড়ছিলাম হচ্ছে গিফট অফ দ্য মেজাই। অলরেডি আমরা গতদিন কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে কথা বলেছি, টেক্সটটাও পড়া শুরু করেছি, কিছু মনে বাদ আছে নাকি? হুম, মানে জি শুরু স্যার। করেছি শুধু আমরা, স্যার। অধিকাংশ বাদ আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটু আমি কথা বলে নিই। তোমাদের প্রত্যেককে যুক্ত করার আগে একটা মেসেজ দেওয়া হয়েছে যে, এবং তোমাদের জন্য একটা ওপেন গ্রুপ খোলা হয়েছে, ঠিক আছে তো? এই বিষয়টা কয়েকবার বলার পরেও তোমরা খেয়াল করছো না, আমি জানি না খেয়াল করছো না কেন। তোমাদের যুক্ত করার আগে একটা মেসেজ দেওয়া হয়েছে, তারপরে আবার। আর ক্লাস কটার সময় তোমাদের বলো? ক্লাস কটার সময়? সাড়ে নয়টা। কী কী বার? শনি সোম বুধ। হ্যাঁ, শনি সোম বুধ 9:30 থেকে 11টা পর্যন্ত। এটা একদম কমন টাইম। যদি আমি কোনো কিছু না বলি, যদি আমি কোনো কিছু না বলে দিই, তাহলে টাইম অনুসারে ক্লাস হবে। আমি তো বলেছি যদি আমার 5 মিনিটও দেরি হয়, তাও আমি তোমাকে মেসেজ দিয়ে বলে দেবো। যদি 5 মিনিটের কম দেরি হয়, 2-3 মিনিট বেশি লাগে দেরি হয়, তাহলে আমি আর বলি না। কিন্তু মিনিমাম 5 মিনিট যদি দেরি হয়, তো আমি তোমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিব যে আমার 9:30-35 ক্লাস নিব বা 9:40 ক্লাস নিব। যদি আমি কিছুই না বলি, তাহলে মনে করবা যে 9:30 আমি ক্লাস নিব, ঠিক আছে তো? তা কোনো দিন যদি আমি 9:45 ক্লাস নিয়েছি বলে কি আমি এখন প্রতিদিন নিব? বলো। হুম, আমি শুধু বলেছি হ্যাঁ স্যার। আজকের ক্লাসটি, আগের মেসেজটা একটু খেয়াল করো তো, যে আজকের ক্লাসটি আমি 9:45 শুরু করবো। আমি কি বলেছি যে আজ থেকে ক্লাস আমি 9:45 শুরু করব? বলেছি কখনো আজ থেকে? হুম, না স্যার। বলো। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো, এই যে লিখেছি যে তোমাদের ক্লাসটি 9:45 শুরু করবো, মানে আজকের যে ক্লাস আছে, এই যে তোমাদের আজ তোমাদের ক্লাস নেওয়ার কথা আছে, এই ক্লাসটা আমি 9:45 শুরু করব, তোমাদের ক্লাসটি। তাহলে মানে ওই দিনের জন্য 9:45। এমন না যে প্রতিদিনও, তাহলে আমি বলে দিতাম যে এখন থেকে তোমাদের 9:45 থেকে ক্লাস শুরু করবে, এটা বলে দিতাম। আর যদি আমি কিছুই না বলি, তাহলে একদিন যদি 9:45 9টা নিই বা যখনই নিই, তারপরের দিন সেই আগের টাইমে নির্ধারিত সময়ে ক্লাস হবে। কি বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? জি হুম। স্যার। আর জি মেইন স্যার। গ্রুপে মেসেজ দিতে নিষেধ কেন করি? যে আমি যদি কোনো মেসেজ দিই, তোমরাও যদি মেসেজ দাও, তাহলে দেখা যাচ্ছে শেষে যারা ঢুকবে তারা ওই উপরের মেসেজটা খেয়াল করে না। একই মেসেজ তখন আমাকে বারবার দেওয়া দেওয়া লাগবে। এই জন্য তোমাদের আমি একটা ওপেন গ্রুপ খুলেছি, যে তোমাদের যে কোনো কথা বলা লাগে তোমরা ওপেন গ্রুপে বলো। আর ক্লোজ গ্রুপে কেউ যদি ভুলবশত কিছু দিয়ে ফেলো, তাহলে অন্যেরা আর কমেন্ট করার দরকার নেই। যে দিয়ে ফেলেছো সে আবার ডিলিট করে দিবা। কারণ কি, তোমার দেখা দেখি আরেকজন আবার মেসেজ দিবে। এইভাবে যদি 2-10 জন মেসেজ দেয়, দেখা যাচ্ছে আমার মেন গ্রুপ ভরে যাবে আর কি। কারণ এতজন স্টুডেন্ট যদি সবাই একটা করে মেসেজ দেওয়া শুরু করে, তাহলে মেন গ্রুপ বা ক্লোজ গ্রুপে সমস্যা হবে, তথ্যগুলো সবাই পাবে না। এই জন্য যদি রিয়াকশন দিতেই হয়, ওই মেসেজে রিয়াকশন দিবা, আলাদা করে লাইক দেওয়ার দরকার নাই। আর এত লাইক দেওয়া লাগবে কেন স্যার। বলো? আমরা মনে হয় বুড়ি আঙুলের কাজটা মনে হয় সহ্য করতে পারি না, তাই না? যে বুড়ি আঙুলের কাজটা দিতেই হয়, এরকম কিছু নাকি? মানে বুড়ি আঙুলের জন্য। স্যার আমার একটা হ্যাঁ, বলো। হুম। স্যার আমার একটা কথা ছিল যে দুই গ্রুপের স্যার ছবি একই তো হয়ে গেছে। দেখা যায় যে মানে ক্লোজ গ্রুপ কোনটা আর এই গ্রুপ কোনটা, ওটা মানে করতে একটু প্রবলেম হয়। গ্রুপের নামে লেখা যদি আছে, একটু আবার ছবিতেও লেখা আছে। তোমরা তো কথা মাত্র বলবেন। 2টা গ্রুপ চালাও, আমি জানো কয়টা গ্রুপ চালাই, এরকম 16টা গ্রুপ আমার আছে। তাহলে আমার তো ভুল হচ্ছে না? তাহলে একটু ধৈর্য ধরে দিবা, যখন মেসেজটা লিখবে একটু চেক করে নিবা, তাহলে তো হয়ে যায়। খুব ব্যস্ত মানে কি তোমরা? মনে হচ্ছে আমার থেকে একটু বেশি ব্যস্ত নাকি? হুম, তোমরা 2টা গ্রুপের মধ্যে মিক্স করে ফেলতেছো, আর এরকম আমি 16টা গ্রুপ চালাই। এরকম খুব রেয়ার ভুল হয় আমার। একটু ধৈর্যশীল হলে ভুলটা হবে না। আর যদি আমি ভিন্ন ভিন্ন দিই, আমার ওই গ্রুপের কালার এক হলে বুঝতে সুবিধা হয়, যেন এই 2টা গ্রুপ হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের, এই 2টা গ্রুপ হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের। এরকম করে কালার দেওয়া আছে, তাতে আমার বুঝতে সুবিধা হয়। দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। এখন মনে করো আমি ইংলিশ থার্ড ইয়ারের গ্রুপে যাব। হ্যাঁ, ইংলিশ অনার্স থার্ড ইয়ার। তাহলে দেখো এখানে কতগুলো গ্রুপের, দেখো এই যে 2টা গ্রুপ আমি পেয়ে গেছি। এখানে কি ওপেন আর মেইন কি লেখা নেই? এই জায়গায় আছে, বলো। আছে স্যার। এই যেখানে একটা ওপেন গ্রুপ, একটা মেন গ্রুপ বলে লেখা আছে, ক্লোজ গ্রুপ বা ওপেন গ্রুপ লেখা আছে, তাহলে আমি বুঝতেছি এটা মেন গ্রুপ, এটা হচ্ছে ওপেন গ্রুপ। এটা তো ক্লিয়ার। এমনকি ছবিতেও একই কথা লেখা আছে। 2টা ছবি এক হওয়ার কারণে আমার মিক্সড হওয়ার সম্ভাবনা কম, কারণ ইয়ার ভিত্তিক আবার ভিন্ন থাকে, থার্ড ইয়ারে অন্য ইয়ারও থাকতে পারে। এবার যদি আমি সেকেন্ড ইয়ারে যাই, দেখো সেকেন্ড ইয়ারে কতগুলো গ্রুপ, এখানে সেকেন্ড ইয়ারে মোটামুটি 1 2 3 4 5 6টা গ্রুপ, 6টা গ্রুপ আছে।
তাহলে এর ভিতরে নতুন দুটা গ্রুপের এই যে এইটা ওপেন আর ক্লোজ, তারপরে এই দুটা হলো আমার এবার যারা পরীক্ষা দিবে তাদের জন্য গ্রুপ, আর এই দুটা হলো এবার এক্সাম প্রিপারেশনে যারা আছে তাদের গ্রুপ। দেখো এখানে সেকেন্ড ইয়ারে 6টা গ্রুপ, তাহলে আমার সহজেই বুঝতে সুবিধা হচ্ছে যে কোন গ্রুপটা কাদের। আর তোমরা তো মাত্র দুটা গ্রুপ নিয়ে আছো, তাই তো? সার্চ দিলে পরে এই দুটা গ্রুপই আসবে, আর তো বেশি গ্রুপ আসবে না। আসবে কি বলো? হুম, না স্যার। তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা কোথায়? একটু আন্তরিক হতে হবে, এছাড়া কিচ্ছু না। হ্যাঁ, আন্তরিক হলে ভুলগুলো হবে না। আর বুঝলাম যে একজন ভুল করে মেসেজ দিয়েই ফেলেছে, তা বাকিদের আবার দিতে হবে। হ্যাঁ, তোমরা তোমরা কোনো কেউ কিছু জানতে চাইলে জানানোর দরকারই নাই। মানে ক্লোজ গ্রুপে কেউ যদি কোনো কিছু জানতেও চায় তাও মেসেজ দিবে না, তাকে জানানোরই দরকার নাই, সে যতক্ষণ না ওপেন গ্রুপে মেসেজ দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক, ওগুলো কথা বলি আর সময় নষ্ট না করি। আমরা আজকে এটা গল্পটা শেষ করব, আমাদের একটু দ্রুত শুরু করতে হবে। তো যেটা বললাম একটু মাথায় রাখলেই হবে, আর তেমন কঠিন কিছু না, জটিল কিছু না। লাঞ্চান। আচ্ছা, এটা আমি তো গিফট অফ দ্য মেজারের জায়গায় যাচ্ছি লাঞ্চন নিতে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কতদূর পড়েছিলাম বলো তো? মনে আছে কারো? আজকে সাডেনলি থেকে ফুল স্টার্ট লেন্থ হবে। পর্যন্ত। হ্যাঁ, সাডেনলি থেকে শুরু করবো, তাই তো? ওকে, তাহলে মোটামুটি সে আয়নাতে কিভাবে নিজের চেহারা দেখতে হয় স্যার সেটা ফুল লেন্থ পর্যন্ত। ফুল লেন্থ এই যে পড়ে, তাই তো? এখান থেকে, হ্যাঁ, ওই যে চুলগুলো খুলে গেল, তাই তো? হ্যাঁ, র্যাপিডলি শি পুল ডাউন হার হেয়ার অ্যান্ড লেট ইট ফল টু ইটস ফুল লেন্থ। ওকে, আমরা পিছনের গল্প যাব না, কারণ ওটা আমাদের আলোচনা হয়েছে। এইবার একটু মনোযোগ দিবা। বলছে নাও দেয়ার ওয়ার টু পজেশনস অফ জেমস ডিলিংহাম ইয়ংস। একটু খেয়াল করো, জেমস ডিলিংহাম ইয়ংস, ইয়ংসের সাথে কি এস বাই এস আছে? এস আছে না একটা? জি স্যার। এই জেমস ডিলিংহাম ইয়ং বলতে কাকে বোঝায়, আর জেমস ডিলিংহাম ইয়ংস বলতে কাকে বোঝায়? এস যোগ করলে কাকে বোঝাবে, আর এস ছাড়া কাকে বোঝাবে? এস যুক্ত করলে কাপলকে বোঝাবে, আর শুধু থাকলে একজনকে বোঝাবে। সেটাকে একজন স্যার শুধু থাকলে হচ্ছে ছেলে, হচ্ছে জিমকে জেমস বোঝাবে। ডিলিংহাম। হ্যাঁ, জিমকে বোঝাবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। তাই বলছে এই দুইজনের দুটা পজিশন আছে। হ্যাঁ, দেয়ার ওয়ার টু পজিশনস, মানে তাদের তো এমনি, তারা তো খুব গরিব, হ্যাঁ, তাদের তো ঘর বাড়িও যে অবস্থা, কিন্তু এই দুই ব্যক্তির দুটা পজিশন আছে। পজিশন শব্দটা কিন্তু দামি কোনো কিছুর সাথে যায়। হ্যাঁ, যে এই দুই ব্যক্তির পজিশন আছে, ইন হুইচ, যে পজিশনের উপরে দে বোথ টুক আ মাল্টি প্রাইড, যেগুলোর উপরে তারা খুব কি শক্তিশালী গর্ব বা অহংকার করতে পারে। ঠিক আছে তো? তাহলে এমন কি আছে যে দুইজন খুব গর্ব করতে পারে সেই দুইটা জিনিস নিয়ে? খেয়াল রাখবা। ওয়ান ওয়াজ জিমস গোল্ড ওয়াচ, তাহলে একটা হলো কি জিমের স্বর্ণের ঘড়ি, নাকি? দ্যাট হ্যাড বিন হিজ ফাদার্স অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার্স, তার মানে কি দাদা, তারপরে বাবা, তারপরে এখন তার কাছে এসেছে। তাহলে কয় জেনারেশন পাচ্ছে ঘড়িটা বলো? 3 জেনারেশন। হ্যাঁ, প্রথমে ছিল তার দাদুর গ্র্যান্ডফাদার্সের, সেখান থেকে তার বাবা পেয়েছিল, তার বাবার কাছ থেকে এখন জিমের কাছে। তার নিশ্চয়ই এটা খুবই মূল্যবান, তাই না? বংশ পরম্পরায় উত্তরাধিকারী সূত্রে পাওয়া কিন্তু জিনিসগুলো খুবই মূল্যবান হয়। তার মানে ঘড়ির দামটা যাই হোক না কেন, এর ভ্যালুটা কিন্তু কি খুব বেশি না? এই জন্য এটা একটা গর্ব করার মতো জিনিস। অন্যদিকে দ্য আদার ওয়াজ ডিলাস হেয়ার, অন্যদিকে হচ্ছে ডেলার চুলটা হচ্ছে ডেলার জন্য একটা গুড পজিশন। ঠিক আছে তো? এমন গুড পজিশন যে হ্যাড দ্য কুইন অফ সেবা লিভড ইন দ্য ফ্ল্যাট অ্যাক্রস দ্য এয়ার শ্যাফট, তাই বলছে দেখো তার চুলের গর্বটা বোঝাতে গিয়ে এখানে কুইন অফ সেবার উদাহরণ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে তো? কুইন অফ সেবা কে বলো? কুইন অফ সেবা, কিং সলোমনের সময়কার একজন হচ্ছে রানী, হ্যাঁ 10 BC। হ্যাঁ, কুইন অফ সেবা, তাই তো? তা সে কি কেমন ছিল? যেমন ধনী ছিল তেমনি সে কি ছিল বলো? সুন্দরীও ছিল, নাকি? এই হচ্ছে কুইন অফ সেবা, মনে করো। তা কুইন অফ সেবার অনেক প্রাচুর্যতা আছে, স্বর্ণ অলংকার আছে, সাথে তার অনেক খ্যাতিও আছে, সৌন্দর্যও আছে। কিন্তু তাকে কবি তুলনা করেছে এই জিমের চুলের সাথে। কি বোঝাতে গিয়ে দেখো, যে যদি, মানে হ্যাড মানে যদি, কিন্তু হ্যাঁ, একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। হ্যাড দ্য কুইন অফ সেবা লিভড ইন দ্য ফ্ল্যাট অ্যাক্রস দ্য এয়ার শ্যাফট, এয়ার শ্যাফট বলতে কি বোঝায় বুঝো তো? পাশাপাশি বিল্ডিং। হ্যাঁ, দেখো আমরা যদি একটু দেখি, বিল্ডিং ইন এয়ার শ্যাফট, এয়ার শ্যাফটে বোঝে এমনভাবে বোঝায় যে
মনে করো বিল্ডিংগুলো খুব কাছাকাছি, দেখছো মানে এই জানালার সাথে এই জানালা প্রায় দেখা যায়, ঢাকা শহরের যে বাসাগুলো যেমন হয়, হুম, মানে এক বিল্ডিংয়ের সাথে আর এক বিল্ডিংয়ের খুব কাছাকাছি অবস্থান। হ্যাঁ, তা মনে করো এই জায়গার এই জানালাটা হলো মনে করো হচ্ছে জিমদের, আর এইটা হলো মনে করো হচ্ছে শেভার, হ্যাঁ, কুইন অফ শেভার, দুইজনের বাসা। কি এয়ারশাপ বুঝতে পেরেছো? বিল্ডিং এয়ারশাপটি বোঝানো কি বলা হচ্ছে? হুম, জি স্যার। জি স্যার। তো মনে করো এরকম বাসায় থাকে, তাহলে কুইন অফ শেভা যেহেতু ডেলার বাসার পাশাপাশি থাকে, তো মনে করো ডেলা উড হ্যাভ লেট আর হেয়ার হ্যাং আউট দ্য উইন্ডো সামডে টু ড্রাই, তাই তো? মনে করো যে চুল গোসল করার পর ডেলা করেছে কি, তার চুলগুলো শুকানোর জন্য জানালা দিয়ে বের করে ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে তো? তো এখন পরে পাশের বিল্ডিংয়ে কুইন অফ শেভা থাকে, তার নিজস্ব সৌন্দর্য আছে, তার সম্পদ আছে, তা সত্ত্বেও ডেলার চুলগুলো এত সুন্দর যে ওই চুলের কাছে জাস্ট টু ডিপ্রিসিয়েট হার ম্যাজেস্টি জুয়েলস অ্যান্ড গিফটস, ওই ম্যাজেস্টি মানে ওই রানীর যে দামি দামি জুয়েল, দামি দামি গিফটস, তার নিজস্ব সৌন্দর্য সব কিছুই ডিপ্রিসিয়েট হয়ে যাবে। মানে ডেলার চুলগুলো এত সুন্দর যে ওই রানীর ওই সব অলঙ্কারও এত সুন্দর না, ওটা পুরো নিম্ন হয়ে যায়। ডিপ্রিসিয়েট মানে বুঝো তো, মূল্য কমে যাওয়া নাকি? হ্যাঁ, মানে ডেলার চুলের কাছে কুইন অফ শেভার, কি বলো, কুইন অফ শেভার, স্যার হ্যাঁ হিংসা করা এই টাইপের না? বলো বলো, হুম, হিংসা করা মানে জেলাস ফিল করা না এরকম না কিছু না না? না না না, মূল্য কেন ফিল, এখানে তো জুয়েলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ডিপ্রিসিয়েট করে দেওয়া তার জুয়েল এবং গিফটসের, তাহলে তার জুয়েল এবং গিফটসগুলোর দাম কমিয়ে দিবে। তার জি স্যার। তার মানে কি, ডেলার চুলের দাম বেশি মানে তার ইয়া বেশি, সৌন্দর্য বেশি, এইটা বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখো ডিপ্রিসিয়েট মানে হচ্ছে স্যার decrease in value। এটা কি অ্যাপ্রিসিয়েটের বিপরীত? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েটের বিপরীত ডিপ্রিসিয়েট, ঠিক আছে তো? এখন ওই অ্যাপ্রিসিয়েটের মিনিংয়ের সাথে এটা মিলাতে যেও না, এর একটা অন্য মিনিং আছে। এটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে গেলে এই যে ড্রপ ইন প্রাইস, ডিক্লাইন ইন প্রাইস, হ্যাঁ, লুজ ভ্যালু বা ডিক্রিজ ইন ভ্যালু, এটা বোঝায়। বুঝতে পেরেছো? হুম, জি স্যার। আইডিয়া করে মিনিং করবা না, কনটেক্সট অনুসারে মিনিংয়ে যাবা, মনে থাকবে? তাই বলতেছে যে তাহলে কবি ডেলার চুলগুলোকে এত ভ্যালুয়েবল বলে তুলনা করছে যে কুইন অফ শেভার জুয়েল, গিফটস, দামি দামি যে সকল অলংকার, এগুলোরও মূল্যহীন বলে মনে করছেন। তার মানে ডেলার কাছে, এটা কি কবির কাছে না, এটা ডেলার কাছে তার চুলগুলো এত মূল্যবান ছিল। এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে এটাকেও সে স্যাক্রিফাইস করে দিতে পারে, মানে কুইন অফ শেভার অলংকারের থেকেও যে মূল্য দামি বা মূল্যবান, হ্যাঁ, যে দামি যে চুল, সেটাও ডেলা কি করতে পারে, তার স্বামীর জন্য স্যাক্রিফাইস করে দিতে পারে। তাহলে তার চুলের থেকেও আরও দামি কোনটা বলো? তার চুলের থেকে আরও দামি কি? হুম, তার ভালোবাসা। হ্যাঁ, তার ভালোবাসা, তাই তো? এবার জিমের কথাটা বলতেছে। এতক্ষণ তো ডেলার, তাহলে ডেলার চুলের সাথে তুলনা করতে গিয়ে কুইন অফ শেবা আসলো। এবার বলা হচ্ছে হ্যাড কিং সলোমন বিন দ্য জেনিটার। জেনিটার মানে বুঝো তো? দেখো শব্দগুলো একটু খেয়াল রাখবা। হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনিটার? তত্ত্বাবধায়ক। হ্যাঁ, তত্ত্বাবধায়ক মানে কি, মালিক মনে করো। হ্যাঁ, তুমি মনে করো মালিক। হুম, এখানে যে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা অবশ্য মিলবে না। মনে করো হচ্ছে কিপার বা মালিক, ঠিক আছে তো? হুম, এখানে এখানে জেন্টার বলতে একটা ক্লিনিং ইয়ে বোঝায়, আমরা এখানে মালিক বুঝবো। হ্যাঁ, তো মনে করো কিং সলোমন হচ্ছে জেনিটার উইথ অল হিজ ট্রেজার্স পাইলড আপ ইন দ্য বেসমেন্ট, মানে তার যে বিল্ডিং আছে, তার বিল্ডিংয়ের যে নিচতলা, সেই নিচতলাতে পুরো সম্পদে পূর্ণ। একটু মিউট রাখো গো, কেউ মনে পেজ উল্টাচ্ছ। হুম, আচ্ছা, বলছে মনে করো, তাহলে মনে করো কিং সলোমন হচ্ছে মালিক, একটা বাড়ির মালিক, যে বাড়ির নিচতলাতে কিসে পূর্ণ বলো? উইথ অল হিজ ট্রেজার্স পাইলড আপ, পাইল্ড মানে কি, একবার স্তূপ করা, কোথায়? ইন দ্য বেসমেন্ট। হুম, আর মনে করো তাহলে সলোমন প্রচুর সম্পদের মালিক, ঠিক আছে তো? তার প্রচুর সম্পদ আছে, যে বিল্ডিংয়ের নিচতলা পুরো সম্পদে পূর্ণ। এখন মনে করো জিম যখন মনে করো কিং সলোমনের বাসার সামনে দিয়ে যাচ্ছে, তখন যদি কি করে, জিম উড হ্যাভ পুলড আউট হিজ ওয়াচ এভরি টাইম হি পাস। হ্যাঁ, যখনই সে কিং সলোমনের বাসার সামনে দিয়ে যায়, অমনি জিম করে কি, তার ওয়াচটা বের করে, ঠিক আছে তো? কেন বের করে বলো? জাস্ট টু সি হিম, দেখার জন্য যে কিং সলোমন কি করে।
তখন কিং সলোমনের ঘড়িটা দেখে কি কি করে, হিংসায়, দেখো প্লাক অ্যাট ইজ বিয়ার্ড ফ্রম এনভে, হ্যাঁ, যে জিমের ঘড়িটা দেখে কিং সলোমন হিংসায় নিজের দাড়ি ছিঁড়তে থাকে। বুঝতে পারছো যে কিং সলোমন তখন ভাবে হয়তো যে জিমের ঘড়িটা কেন পাচ্ছি না। তার মানে কি, যে কিং সলোমনের এত সম্পদ থাকা সত্ত্বেও কিং সলোমনের কাছে জিমের ঘড়িটা এত মূল্যবান মনে হচ্ছে যে সে হিংসায় ভুগতেছে। হ্যাঁ, এত সম্পদ থাকা সত্ত্বেও জিমের ঘড়িটাকে তার কাছে মূল্যবান মনে হচ্ছে, তার সম্পদও এখানে অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলো কবি? হুম, তার মানে জি জিমের কাছে তার ঘড়িটা হচ্ছে এই রকম, মানে কি দামি, ঠিক আছে, এমন দামি যে সেটাকে সে সহজেই হাতছাড়া করতে চায় না, সেটাও সে বিক্রি করে দিবে। কার জন্য বলো? ওয়াইফের জন্য। হ্যাঁ, তার ওয়াইফের জন্য। তার মানে দেখো এই দুটো জায়গা দিয়ে একটু বোঝানো হলো যে দ্য টু পজেশনস দে হ্যাভ আর সো ভ্যালুয়েবল দ্যাট নো ওয়েল ক্যান বি কম্পেয়ারেবল টু দেম। কোনো সম্পদ এই দুটা পজেশনের সাথে কম্পেয়ার করা যাবে না। তাহলে এটা কবির উদ্দেশ্য হলো যে পরবর্তীতে এদের স্যাক্রিফাইস মাইন্ডটাকে বোঝানো। যে মনে করো তোমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা খুবই দামি, কিন্তু তুমি সেটা সহজে হাতছাড়া করতে চাও না, কিন্তু এমন বিষয় আছে যে কোনো মানুষের জন্য তুমি যদি ওটাকে স্যাক্রিফাইস করতে পারো তাহলে বুঝতে হবে তোমার ভালোবাসা তার জন্য অনেক বেশি। তো এখানে বোঝানোর জন্য ইউজ করেছে। যাই হোক, সো নাও ডেলাস বিউটিফুল হেয়ার ফেল অ্যাবাউট হার, ঠিক আছে, তো অ্যাবাউট হার মানে কি, তার চারিপাশে চুলগুলো যখন সে খুললো, ওই যে ফুল লেন্থ বললো না, যে লেট ইট ফল টু ইটস ফুল লেন্থ, আর যখনই পড়লো তখন কি তার চুলগুলো চারিপাশে পড়লো কেমনভাবে, রিপলিং অ্যান্ড শাইনিং লাইক আ কাস্কেড অফ ব্রাউন ওয়াটার্স। হ্যাঁ, কাস্কেড মানে বুঝো তো? জলপ্রপাত। হ্যাঁ, দেখো কাস্কেড, এই যে জল, দেখো চুলের মতো লাগতেছে না, মনে হচ্ছে না? হুম, দেখো এই যে মনে করো এই চুলগুলো পড়তেছে, এই যে এটা চুলের মতো লাগছে না, দেখো জি সাদা স্যার। চুল যেন পড়ছে। ঠিক এখানেও এই যে ডেলা যখন আয়নার সামনে এই চুলগুলো দেখতেছে, একটু খেয়াল করো এই জায়গায়। হুম, দেখি আসে কিনা ডেলার ছবিটা। হায় হায় রে, ওখানে কি সুন্দর আসলো। এই যে দেখো, দেখাচ্ছে না ছবিটা এখানে ডেলার? হুম, এই যে দেখো, এই যে এইটা আয়না, আর এই ডেলা করেছে কি তার চুলগুলো এই যে ছেড়ে দিয়েছে। আমি অবশ্যই অ্যাড করেছি পরে, এখানে যদি আমি একটু দেখাই। হুম হুম হুম, এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছ? এখানে হয়তো একটু ক্লিয়ার হতে পারে কোনোভাবে, দেখা যায় এটা? হুম, জি স্যার। এই যে এটা ব্রাউন কালারের হয়তো চুলগুলো সে যখন ছেড়ে দিল তখন এইভাবে এসে মানে খোপা খুলে পড়লো আর কি, সেটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, এবং রিপলিং মানে কি, রিপলিং অ্যান্ড শাইনিং, তরঙ্গায়িত। হ্যাঁ, তরঙ্গায়িত অবস্থায়, হ্যাঁ, চুলগুলো যখন পড়লো সুন্দর করে, কি সুন্দর একটা ঢেউ কাটা মতো অবস্থায়, বলছে সেই মানে জলপ্রপাত থেকে পানি পড়ার মতো। এবং ইট রিস্ট বিলো হার নি মানে কি, হাঁটু। হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছে গেছে, তাই তো? তাহলে এত লম্বা লম্বা চুল যেটা হাঁটুর নিচে পৌঁছে গেছে, এই যে দেখো, এই যে হাঁটু তার নিচে পর্যন্ত পৌঁছে গেছে চুলগুলো। হ্যাঁ, অ্যান্ড মেড হিম ইটসেলফ অলমোস্ট আ গার্মেন্ট ফর হার। গার্মেন্ট মানে কি বলো তো? পোশাক। পোশাক হয়ে গেল, মানে পোশাক। এত চুল তার মাথায়, মনে হলো যেন এটাই তার পোশাক হয়ে গেল, ঠিক আছে তো? মানে তার শরীরে যদি পোশাক না থাকতো চুলই তাকে ঢেকে ফেলতো, মানে এত চুল তার মাথায়, এই যে দেখো। হ্যাঁ, তাই বলছে চুলগুলোই যেন তার গার্মেন্ট হয়ে গেল। অ্যান্ড দেন শি ডিড ইট আপ, মানে ডিড ইট আপ মানে কি, আবার গুছিয়ে ফেলা। ডিড ইট আপ মানে হচ্ছে আবার বেঁধে ফেলা, নাকি খোপা করে ফেলা। অ্যান্ড কুইকলি বলছে, অ্যান্ড দেন শি ডিড ইট আপ নার্ভাসলি অ্যান্ড কুইকলি ওয়ান্স শি ফল্টার্ড ফর আ মিনিট। প্রথমে সে একটু ভাবলো। ফল্টার মানে কি বুঝো তো? কোনো কিছু করতে গিয়ে আবার থেমে থেমে যাওয়া। ফল্টার মানে বলো? ঝাপটার মতো আর কি। হ্যাঁ, মানে হঠাৎ করে কিছু ভেবে আবার চুপ হয়ে যাওয়া। হ্যাঁ, একটু থেমে যাওয়া, হল্ট হয়ে যাওয়া। দেখো, লুজ স্ট্রেংথ অ্যান্ড মোমেন্টাম, ঠিক আছে, হেজিটেন্টলি মুভস আনস্টেডিলি অ্যান্ড হেজিটেন্টলি, মানে হেজিটেট ভাব করা, মানে একটু ভাবা, এই যে থিঙ্ক করা, একটু দাঁড়িয়ে যাওয়া, একটু ডিলে করা, একটু হেজিটেট করা।
মানে কিছু একটা তার মনে মনে হয়েছে, মনে মনে করতে গিয়ে আবার থেমে গেল। অ্যান্ড স্টুড স্টিল হোয়াইল আ টেয়ার অর টু স্প্ল্যাশড অন দ্য ওন রেড কার্পেট। এবং তার বাড়িতে কোন ধরনের কার্পেট আছে বাসায়? জীর্ণ জীর্ণ কোন কার্পেট? লাল কার্পেট। রেড কার্পেট। হ্যাঁ, রেড কার্পেট। এবং সেই কার্পেটের উপরে 1-2 ফোঁটা চোখের জল পড়লো। 1-2 ফোঁটা চোখের জল পড়লো। কেন পড়লো? কি ভাবছিল যে তার চোখ মুখ দিয়ে পানি বার হয়ে গেল? চুল কেটে ফেলবে চুল জন্য। কেটে ফেলবে। সে হয়তো সিদ্ধান্ত নিয়েছে চুলগুলো কেটে বিক্রি করে দিবে, এই জন্য তার মনটা খারাপ হয়েছে। কিন্তু মন খারাপ হলেও সে কি বাদ রাখছে? না। না স্যার। হ্যাঁ, বরং অন ওয়েন্ট হার ওল্ড ব্রাউন জ্যাকেট। অন ওয়েন্ট মানে কি? পরে ফেলা। গো মানে এখানে ওয়েন্ট, অন ওয়েন্ট মানে পরে ফেলা। সে তার ব্রাউন জ্যাকেটটা পরে ফেললো। অন হার ওল্ড ব্রাউন হ্যাট। চিন্তা করো, তার চুলের সাথে মিলিয়ে তার চুলের কালার কেমন বলো? ব্রাউন। ব্রাউন। তাহলে তার জন্য সে ব্রাউন জ্যাকেট পরে এবং ব্রাউন হ্যাট পরে। অ্যান্ড উইথ আ ওয়ার্ল্ড অফ স্কার্টস। উইথ আ ওয়ার্ল্ড স্কার্টস মানে কেউ যদি মনে করো স্কার্ট পরা কোনো মেয়ে যদি হঠাৎ করে ঘুরে দেয়, তখন দেখবা যে এক ধরনের পাক খায়, হ্যাঁ, এটা ঘুরে যায় তার স্কার্টটাও। তার মানে দ্রুত সে একটু পাক খেয়ে, অ্যান্ড উইথ দ্য ব্রিলিয়ান্ট স্পার্কল স্টিল আর আইজ, এবং চোখে এক ধরনের স্পার্কল নিয়ে, মানে কি এক ধরনের জল জল দৃষ্টি নিয়ে, উজ্জ্বলতা। উজ্জ্বল দৃষ্টি নিয়ে, শি ফ্লাটার্ড আউট দ্য ডোর। সে দ্রুত দরজা দিয়ে বেরিয়ে গেল। অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স টু দ্য স্ট্রিট। একদম সিঁড়ি বেয়ে এক ঝাপটাই কোথায় বলো? রাস্তায় গেল। রাস্তায় নেমে গেল। মানে খুব তাড়াহুড়ো করতেছে, হ্যাঁ, খুব তাড়াহুড়ো, কিছু একটা করতে হবে। এবার হোয়ার শি স্টপড দ্য সাইন রেড। তারপরে একদম দ্রুত গিয়ে যেখানে গিয়ে দাঁড়ালো সেখানে একটা সাইন আছে। সাইনটা কি বলো? মেইন স্যাফরনি। MNE। দেখো, মেন স্যাফরনি, তাহলে সফরনি, তাই তো। হেয়ার গুডস অফ অল কাইন্ডস, মানে এখানে এইটা হচ্ছে দোকানের নাম। হেয়ার গুডস অফ অল কাইন্ড মানে চুলের যত রকমের মালামাল পাওয়া যায় তার দোকান এটা। তো ওয়ান ফ্লাইট আপ ডেলারেন, দ্রুত সে দোকানের ভিতরে ঢুকে গেল। অ্যান্ড কালেক্টেড হারসেলফ, নিজেকে একটু সামলে নিল, হ্যাঁ, প্যান্টিং, এখন হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে নিজেকে একটু সামলে নিয়ে। তোমাদের কারো একটু আনমিউট করার কারণে এক ধরনের সাউন্ড হচ্ছে চিকন, হ্যাঁ, এটা কার বলো তো? একটু মিউট রাখতে হবে, হয়তো কানে লাগছে, আমারই কানে লাগতেছে, হ্যাঁ। তাই বলছে প্যান্টিং। প্যান্টিং মানে কি বলো তো? প্যান্টিং মানে কি? প্যান্টিং বলতে কি বোঝায়? হাঁপানো। হাঁপানো, হ্যাঁ। হাঁপিয়ে যাবো। আচ্ছা, তখন ম্যাডাম লার্জ টু হোয়াইট চিলি হার্ডলি লুকড দ্য সফরনি। হ্যাঁ, নামটা তার সফরনি। হ্যাঁ, সফরনি বলতে কেমন বোঝায় বলো তো? সফরনির সাথে কেমন সেন্স যায়? হ্যাঁ, ফুলের মতো নরম নম্র সরল, ভদ্র এই টাইপের আর কি। হ্যাঁ। হ্যাঁ। সফরনি বলতে আমরা এমন কিছু বুঝি যে হবে কি নরম সরম, হ্যাঁ, গোছানো, এইরকম হ্যাঁ। কিছু। কিন্তু এই মহিলাকে দেখে মোটেও কেমন মনে হয়নি বলো? সফরনি মনে হয়নি। তাই বলছে যে তার নামটাই শুধু সফরনি, কিন্তু সফরনির সাথে তার চরিত্রটা মেলেনি। কারণ তার চরিত্র কেমন? ম্যাডাম হচ্ছে খুব লার্জ, টু হোয়াইট চিলি। চিলি মানে বুঝো তো? মানে ঝাঁঝালো। হ্যাঁ, মানে আন্তরিক না, তাই তো। চিলি মানে হচ্ছে এখানে আন্তরিক না, ওয়ার্মথ নয়, খুব রুড বা গ্রেভ বা রিজার্ভ টাইপের মানুষ, হ্যাঁ, এরকম বোঝাতে। তো এরকম একজন মানুষ, তখন ডেলা তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, উইল ইউ বাই মাই হেয়ার? তখন ম্যাডাম বলতেছে কি, আই বাই হেয়ার। টেক ইউর হ্যাট অফ, তাদের হ্যাটটা খুলে ফেলো, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট। হ্যাঁ, এবং দেখি তোমার চুলটা কেমন। লেটস হ্যাভ এ সাইট মানে কি, দেখি চুল কেমন। আবার ও ডাউন রিপল দ্য ব্রাউন কাসকেড। আবার যখন চুলটা খুলে দিল, সেই, হ্যাঁ, জলপ্রপাতের মতো চুলটা আবার, হ্যাঁ, ঢেউ কেটে পড়লো। ম্যাডাম কিছু না বলে, দেখো ম্যাডামের মনে কোনো দুঃখ হলো না, এত সুন্দর চুল তুমি কেটে ফেলবা, এরকম কিছুই সে বললো না। শুধু বললো কি $20, মানে কোনো কিছু না বলেই সিম্পল কথা কি $20। লিফটিং দ্য ম্যাচ উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড। প্র্যাকটিস মানে বুঝো তো? দক্ষ হাত, তাই তো। হ্যাঁ, সে এটা হ্যাঁ, করতে করতে অভ্যস্ত। হ্যাঁ, দক্ষ হাতে, তাই তো। দক্ষ হাতে চুলগুলো একটু ভর মেপে, লিফটিং দ্য ম্যাচ মানে ভর মাপা, মানে হাত দিয়েই সে চুলের ভরটা মাপলো যে কতটুকু হতে পারে, মেপেই বলতেছি কি $20। ডেলাও কোনো কিছু ভাবলো না যে কম বেশি হতে পারে, তা নিয়ে কোনো বার্গেনিং নেই। দেখো একটু খেয়াল করো, আগে বাজারে গেলে সে বার্গেনিং করতো কিনা বলো? হয়তো 1 কেজি আলু জি নিতে স্যার। গেলেও সে প্রচুর বার্গেনিং পরিমাণে করতো। bargain। কিন্তু এখানে তার বার্গেনিং করার টাইম নাই। কারণটা কি?
কার জন্য সে এসেছে বাজারে বলো? জিমের জিমের জন্য। জিমের জন্য জন্য। অতএব জিমের এখানে জন্য। কোনো দাম দরাদরি হবে না, যা করতে হবে দ্রুত করতে হবে, কারণ আগামীকাল ক্রিসমাস। অতএব গিভ ইট টু মি কুইক, তাড়াতাড়ি দাও, মানে তাড়াতাড়ি দেন। সেই ডেলা এই যে নিয়ে গেল, ও নিয়ে ফেললো। দ্য নেক্সট 2 hours ট্রিপড বাই অন রোজি উইংস, হ্যাঁ, পরবর্তী 2 ঘন্টা যেন সে রোজি উইংসে উড়ে বেড়ালো, হ্যাঁ, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, মানে পুরো দৌড়াদৌড়ি শুরু করে ফেলালো। ফরগেট দ্য হাস্ট মেটাফোর, এই রোজি উইংস বলে যে মেটাফোর ইউজ করে ওটা ভুলে যান, ওটা ভুল করে ইউজ করছে, ওটা বাদ দাও। বাদ দিয়ে বরং আমরা বলি কি, যে শি ওয়াজ র্যানসেকিং দ্য স্টোরস ফর জিমস প্রেজেন্ট। অতএব জিমসের জন্য প্রেজেন্ট খোঁজার জন্য পুরো দোকানগুলোকে সে র্যানস্যাক করে বেড়াচ্ছে। র্যানস্যাক মানে বুঝো তো, উল্টাপাল্টা করে, পোলাট পালাট হ্যাঁ, ফেলা। এলোমেলো করে ফেলা। মানে দোকানে যাওয়া, বিভিন্ন মালামাল বার করতে বলা, এর ঘেটে ঘুটে দেখে আবার চলে আসা, মানে তার পছন্দ হচ্ছে না। তাহলে শি ওয়াজ র্যানসেকিং দ্য স্টোরস ফর জিমস প্রেজেন্ট, মানে কি আবেগ নিয়ে সে খুঁজতেছে, কিন্তু তার মনের মতো পাচ্ছে না, তাই সে এটা ওটা যা আছে, যা প্রত্যেকটা দোকানে যাচ্ছে, স্টোরগুলোকে পুরো এলোমেলো করে রেখে আবার চলে আসছে। শেষে সে ফাউন্ড ইট অ্যাট লাস্ট, অবশেষে সে পেল। দেখো, ইট শিওরলি হ্যাড বিন মেড ফর জিম, খেয়াল করো, হ্যাঁ, এটা অবশ্যই মনে হচ্ছে জিমের জন্যই তৈরি, অ্যান্ড নো ওয়ান এলস, এটা আর কারো হতে পারে না, এটা জিমের জন্যই। দেয়ার ওয়াজ নো আদার লাইক ইট ইন অ্যানি অফ দ্য স্টোরস, হ্যাঁ, আর কোনো দোকানে এর মতো একটাও নেই। অ্যান্ড শি হ্যাড টার্ন অল অফ দেম ইনসাইড অ্যান্ড আউট, হ্যাঁ, কারণ সে প্রত্যেকটা দোকান উল্টা পাল্টা করে খুঁজেছে, হ্যাঁ, মানে উল্টায় পাল্টায় সব কিছু খুঁজেছে, কিন্তু এর মতো আর অন্য কোনো দোকানে একটাও নেই। আর এটা কি বলো? প্লাটিনিয়াম ফব চেইন। ইট ওয়াজ আ প্ল্যাটিনাম ফব চেইন। তাহলে প্ল্যাটিনাম ফব চেইন এটা কেমন দেখি তো? প্ল্যাটিনাম ফব চেইন, এই যে, ঠিক আছে তো, এই যে চেইনটাকে বোঝায়, হ্যাঁ, এই যে চেইনটাকে, ঠিক আছে তো। তাহলে এই চেইন, আর এই হচ্ছে তার, এটা হচ্ছে ঘড়ির চেইন, আর এটা হচ্ছে কি কম নাকি? এই দুটা কমস চিরুনি। চিরুনি, হ্যাঁ। তো যাই হোক, তাই বলছে, দেখো, ইট ওয়াজ আ প্ল্যাটিনাম ফব চেইন, সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, হ্যাঁ, ডিজাইনে খুবই সিম্পল এবং খুবই পিওর। চেস্ট মানে কি বোঝায় বলো তো? নিখুঁত। হ্যাঁ, চেস্টের একটা কথা বলি, চেস্টের সাথে এমন সেন্সটা আসতেছে, এর ওয়ার্ড মিনিং দিয়ে বুঝতে গেলে হবে না। চেস্ট মানে হচ্ছে, স্যার নিখুঁত টাইপের। না, শুধু শুধু নিখুঁত বলো না, নিখুঁত বললে একটু ভুল হবে, আমি তোমাকে একটু সেন্সটা বুঝিয়ে দিই, তাহলে বুঝবা। একটু খেয়াল করো, যে আমি একটু 2টা মেয়ের কথা বলবো, ঠিক আছে তো, 2জন মহিলার কথা বলবো, তাদেরকে আমাদের কাছে কেমন লাগে। প্রথমে আসি, মনে করে বললাম হচ্ছে বাংলাদেশের একটা নায়িকার নাম বলো তো। কি নাম? পূর্ণিমা। এখনকার বলো, এখন যাতে চিনি, আমি অবশ্য এখন নামগুলো মনে করতে পারি না। বর্তমানের, কি নাম মনে আসছে না? বর্তমানে নায়িকাদের মধ্যে কি আছে? স্যার নাটকের হিমি আছে। আচ্ছা, যাই হোক, তুমি কে কি বললা? রিমি? হিমি হিমি। হিমি, আচ্ছা হিমি, আচ্ছা হিমি, ওকে আমি চিনি না অবশ্য। হ্যাঁ, হিমিটাকে আমি অবশ্য নাটক ফাটক ফাটক এটা দেখা হয় না বলে আমি চিনিও না। একটা পরিচিত নাম বলো, আচ্ছা আমাকে স্যার স্বাভাবিক। পরিমণি। আচ্ছা, হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, পরিমণি। আচ্ছা, পরিমণি, স্যার পরিমিতি। আচ্ছা পরিমণি। আচ্ছা, এনার ছবিটা মাথায় আসার সাথে সাথে কেমন সেন্স আসবে আমাদের? এবার ওর সাথে একটা নাম বলি, সেটা হচ্ছে মাদার তেরেসা। এই 2জনকে যদি আমরা চিন্তা করি, কার, মানে কার নামটা আমাদের কাছে কেমন লাগবে বলো? তেরেসা অনেক ভালো, পরিমণির আচরণ অনেকটাই প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা এরকম, তার মানে কি, চেস্ট বলতে এমনটা বোঝায় যে যেটাকে আমাদের খুবই পিওর মনে হবে, শুভ্র মনে হবে, খুবই মনের দিক থেকে সাদাসিধে এবং খুবই পবিত্র মনে হবে, এইটাকে বলা হচ্ছে চেস্ট। কথা বুঝতে পেরেছ? মানে কোনো রকম, ওই দেখবা যে কিছু কিছু জিনিস আছে না, খুবই সিম্পল কিন্তু খুবই গর্জিয়াস, বলা হয় সিম্পলি গর্জিয়াস। আর কিছু আছে, দেখবে কিছু কিছু ছেলে মেয়ে আছে এমন ঘড়ি পরে, সে বিশাল বিশাল বোতা বোতা, হ্যাঁ, মানে খুব রং চং আলা, ঠিক আছে তো, রং চং বুঝো তো, রং চং করা, চোখে লাগা, যেগুলো কি আমাদের কাছে চেস্ট মনে হয় বলো তো? তাহলে না চেস্ট স্যার। মানে হচ্ছে আমাদের মনে এবং চোখে বা আমাদের সেন্সে
খুবই পিওর, সিম্পল এবং সিম্পলিফাইড মনে হবে, এটাকে বলা হচ্ছে চেস্ট। ঠিক আছে, তো মনে হবে যেন কোনো খুঁত নেই, কোনো খারাপ কিছু নেই এর সাথে, কোনো আবল তাবল কোনো রং, মানে কি অ্যারিস্টোক্রেটিক যে রং চং ভাব ওইগুলো নেই, মানে খুবই মানানসই একটা জিনিস, এরকমটা বোঝাতে চেস্ট শব্দটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে মাদার তেরেসার কথা মনে পড়লে আমাদের কাছে কেমন লাগবে, আর হচ্ছে পরিমণির কথা মনে পড়লে কেমন লাগবে, এবং একজন মানুষ দুইজনকে কিভাবে গ্রহণ করবে। আমাদের কি মাদার তেরেসার কথা মনে পড়লে কি কোনো রকম কোনো সেন্সুয়াল ফিলিং বা এরকম কিছু আসবে বলো তো, বা এরকম কোনো না স্যার। ইঙ্গিত আসবে? এরকম কোনো ইঙ্গিত আসবে না। যখনই পরিমাণের কথা আসবে তখন কিন্তু এরকম কিছু ইঙ্গিত আসবে, আসবে কিনা বলো, কারণ সে আমাদের কাছে যেভাবে পরিচিত। তো ওইরকম ঘড়ির ব্যাপারটা এরকম যে কিছু আছে খুবই মানে উড়াধরা জাঁকজমক, হ্যাঁ, যেগুলো খুব মানে কি বলবো, কিছু ছেলে মেয়ে আছে দেখো যে এমন এমন ড্রেস পরে না, দেখতে অনেকটা বিশ্রী লাগে আর কি, হ্যাঁ, রং চং আলা খুবই ডিজাইন আলা ড্রেস পরে, যেটা হচ্ছে অনেকটা খ্যাপ টাইপের মনে হয়, হ্যাঁ, এই এই জিনিসটা বাদে। তার মানে সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, প্রপারলি প্রোক্লেমিং ইটস ভ্যালু। দেখো তুমি যদি মনে করো আমাকে একটা গিফট দিবা, আমি তোমার স্যার, মনে করো তুমি আমাকে একটা গিফট দিবা, ঠিক আছে, তো তো গিফটটা কি খুব ওই যে চ্যাংড়া ছেলে মেয়ে যেমন গিফট পছন্দ করে ঘড়ি, ওইরকম ঘড়ি দিলে আমাকে দিলে কি হবে বলো তো? হুম। না স্যার। হ্যাঁ, যে বিশাল ডায়াল, চেইনটা মোটামুটি সেই মোটা মোটা, হ্যাঁ, সুন্দর সুন্দর এক মানে 4-5টা কালারের দেখতে, ওরকম দিলে তো নিশ্চয় আমার সাথে মানাবে না। ঠিক আছে, তো বা তুমি ওটা দিবা না, মানে আমার সাথে দিতে হলে যেটা আমার সাথে মানানসই হয়। তো এরকম ডেলা মনে করতেছে যে প্রপারলি প্রোক্লেমিং ইটস ভ্যালু বাই সাবস্টেন্স অ্যালন, হ্যাঁ, যে সাবস্টেন্স যেটা, এর যে উপাদান যেটা, সেটার ভ্যালু প্রপারলি প্রোক্লেম করতেছে যে না এটা জিমের সাথে যায়, অ্যান্ড নট বাই, দেখো মেট্রিশিয়াস অর্নামেন্টেশন, ওই যে অর্নামেন্টেশন করে অনেক জাঁকজমক হয়, ওগুলো বাদ দিয়ে। ঠিক আছে, তো ওই সকল মেট্রিশিয়াস কোনো অর্নামেন্ট এখানে নাই। ঠিক আছে, তো তা দেখো একটা আমরা যদি একটু বলি মেট্রিশিয়াস বলতে কি বোঝায়, ভুল বললাম? ওই জাঁকজমক টাইপের। মেট্রিশিয়াস, হ্যাঁ, MERE, মেট্রিশিয়াস, আমি একটু মিস করেছি, দেখো MERE, হ্যাঁ, মানে খুবই চোখে লাগার মতো, ঠিক আছে, জাঁকজমক এরকম। দেখো অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ বাট নট হ্যাভিং নো রিয়েল ভ্যালু, দেখো কিন্তু অ্যাট্রাকটিভ কিন্তু কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তো এই শব্দটা যাই হচ্ছে না একটা প্রস্টিটিউটের সাথে, যেটা দেখতে আকর্ষণীয় তারা, কিন্তু আসলে তাদের চরিত্র খারাপ, এরকম সে কিন্তু এই কথাটা ইউজ করে। তার মানে কি এরকম দেখতে জাঁকজমকপূর্ণ কিন্তু কোয়ালিটি নাই এমনটা না, বরং তার ভিতরে নিজস্ব এর সাবস্ট্যান্সের মধ্যেও একটা কোয়ালিটি আছে। তাই বলছে সাবস্ট্যান্স দিয়েই বোঝা যাচ্ছে যে এটা কতখানি ভালো হবে, হ্যাঁ, অ্যাজ অল গুড থিংস শুড, যেমন করে আমরা ভালো জিনিসকে বুঝি। ভালো জিনিস মানে কি শুধু দেখতে সুন্দর হলে কি ভালো হয় বলো? হুম। না স্যার। হ্যাঁ, তাই বলতে গুড থিংস বলতে আমরা যা বুঝি তা হলো কোয়ালিটি থেকে শুরু করে তার সাবস্ট্যান্স পর্যন্ত সব কিছুই, এবং অ্যাপিয়ারেন্স পর্যন্ত সব কিছু ভালো হতে হবে, তা এইটা বোঝায়। অতএব ইট ওয়াজ ইভেন ওর্দি অফ দ্য ওয়াচ, অতএব তার যে ওয়াচ আছে এই ওয়াচের সাথে এটা মানাবে, ওর্দি মানে কি মানানসই হওয়া, যোগ্য হওয়া, অতএব এটাই কেনা যায়। অ্যাজ সুন অ্যাজ শি স ইট শি নিউ দ্যাট ইট মাস্ট বি জিমস, অতএব দেখার সাথে সাথে তার মনে হলো এটা জিমেরই হবে, কারণ কি ইট ওয়াজ লাইক হিম, কারণ ঘড়িটা জিমের মতোই। ঠিক আছে, তো ঘড়িটা কার মতো, এই ঘড়ি বলতেছি, চেনটা কার মতো, জিমের মতো। জিমের মতো। তার জিম কেমন, জিমের বৈশিষ্ট্য কি, কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু, সে খুবই অত হইচই করে না, চুপচাপ মানুষ, শান্ত মানুষ, কিন্তু তার ভিতরে মূল্যবোধ আছে। ঠিক ওই রকম ঘড়িটা দেখতে অত জাঁকজমকপূর্ণ না, এই চেইনটা দেখতে অত জাঁকজমকপূর্ণ না, কিন্তু কোয়ালিটি আছে। ঠিক আছে, তো এইটা তাহলে জিমের সাথে যায়। সুতরাং দ্য ডেসক্রিপশন অ্যাপ্লাইড টু বোথ মানে ওই জিম এবং ওই চেইন ঘড়ি। হ্যাঁ, না ঘড়ি না কিন্তু, এটা ঘড়ি ও না, চেইন চেইন, তাই তো, হ্যাঁ, কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু দ্য ডেসক্রিপশন অ্যাপ্লাইড টু বোথ, মানে এই কোয়ালিটি দুটা উভয়ের সাথেই যায়, কার সাথে যায়, জিমের সাথেও যায়, তার ওই ফব চেইনের সাথেও যায়। ঠিক আছে, তো অতএব $21 দে টুক ফ্রম হার ফর ইট, তাহলে চুল বিক্রি করে হলো কত বলো, $20। $20 $1.87, তাই তো, এই মিলে তার $21.87 ছিল, তার ভিতরে $21 চলে গেল, তাহলে ঘড়ি ওই চেনটার দাম হলো $21, অ্যান্ড শি হারিড হোম উইথ দ্য 87 সেন্টস, এটা নিয়ে এসে বাড়ি ফিরে গেল, উইথ দ্য চেইন অন হিজ ওয়াচ, এবার মনে মনে ভাবতেছে
যে চেইনে যদি ওয়াচে যদি এই চেইনটা লাগানো হয় না, জিম মাইট বি প্রপারলি অ্যাংশাস অ্যাবাউট দ্য টাইম ইন অ্যানি কোম্পানি। হ্যাঁ, যে কোনো কারোর সাথে থাকলে সে খুব ঘড়ি দেখার জন্য অ্যাংশাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঘড়ি দেখার জন্য অ্যাংশাস হওয়া মানে কি বলো তো? মানে ব্যাপারটা এরকম আছে না, যে তোমার পকেটে মনে করো একটা জিনিস আছে যেটা খুবই আকর্ষণীয় এবং মূল্যবান, তো এই জিনিসটা তুমি অন্যকে চিন্তিত হওয়া, হ্যাঁ, না চিন্তিত না, চিন্তিত হওয়া। না অ্যাংশাস। এখানে অ্যাংশাস হওয়া বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাংশাস হওয়া মানে অন্যকে দেখানোর জন্য উত্তেজিত হয়ে যাওয়া। বারবার ঘড়ি দেখা মানে কি? কেউ আসলেই ঘড়ি দেখতে চাইবে, তার মানে কি? তার মানে হচ্ছে যে সে ঘড়ির চেনটা অন্যকে দেখাতে চাইবে। বুঝতে পেরেছো? বুঝোনি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে চেনটা এত সুন্দর হবে যে চেনটা দেখানোর জন্যই সে যে কোনো কারোর সাথেই থাকলেই বা নতুন কেউ আসলেই তার সামনে ঘড়িটা বের করবে টাইম দেখার জন্য। আসলে টাইম দেখা তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল চেনটা অন্যকে দেখানো যে কি সুন্দর চেন তার কাছে আছে, এরকমটা মনে করছে আর কি রাইটার। সো গ্র্যান্ড অ্যাজ দ্য ওয়াচটা যেমন গ্র্যান্ড, মানে খুব আকর্ষণীয়, খুব দামি, ভ্যালুয়েবল, হি সামটাইমস লুকড অ্যাট ইট অন দ্য স্লাই, কিন্তু সে গোপনে দেখতো। দেখো ঘড়িটা সে কিসে দেখতো? হি সামটাইম লুকড অ্যাট ইট অন দ্য স্লাই মানে কি? গোপনে দেখে। সে আর প্রকাশ্যে এখন দেখতে পারে না। কারণ কি? কারণ ঘড়ির সাথে কি 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 আছে? একটা অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য ওল্ড লেদার স্ট্র্যাপ। তাহলে এখন ঘড়ির সাথে আসছে কি? একটা পুরনো চামড়ার ফিতা। দ্যাট হি ইউজড ইন প্লেস অফ আ চেইন। যেহেতু তার চেইন কেনার টাকা নাই এবং যেহেতু ঘড়িটা সেই দাদুর আমলের, হয়তোবা সেই চেইনটা নষ্ট হয়ে গেছে, এখন এই ঘড়ির সাথে একটা ওল্ড লেদার স্ট্র্যাপ আছে। আর স্ট্র্যাপটা যেহেতু ঘড়ির সাথে যাচ্ছে না, তাই সে ঘড়িটা সকলের সামনে বের করে দেখতে পারে না, সে সেটা গোপনে দেখে অন দ্য স্লাই। এখন কি আর গোপনে দেখবে বলো? হুম, না, এখন একদম প্রকাশ্যে দেখবে নাকি যে এই হচ্ছে আমার ঘড়ি, কারণ ঘড়ির সাথে একটা সুন্দর চেইন থাকবে। এবার হোয়েন ডেলা রিচড হোম, ডেলা যখন বাড়িতে পৌঁছে গেল, হার ইনটক্সিকেশন গেভ ওয়ে আ লিটিল টু প্রুডেন্স অ্যান্ড রিজন। এতক্ষণ পর্যন্ত সে ইনটক্সিকেশনে ছিল। কিসের ইনটক্সিকেশন বলো তো? ইনটক্সিকেশন মানে বুঝো তো? মাতলামি। কিসের মাতলামি নেশা, ছিল? নেশা। কিসের নেশার ভিতর ছিল? মদ টদ খাইছিল? হ্যাঁ, না স্যার, জিমের জন্য ভালো কিছু কেনার স্যার জন্য। ওর ভাবছিল। আবেগে, হ্যাঁ আবেগে থাকা, তাই তো? এরকম যে কি ভাববে, কেমন হবে। আমরা কোনো কিছু কিনি, আমরা ফ্রেন্ডের সাথে কিনলে হয় না এরকম যে আমরা যদি কাউকে কোনো গিফট দিতে চাই, গিফটটা দেওয়ার আগে পর্যন্ত আমাদের ভিতরে এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে না, যে গিফটটা দিলে সে কী মনে করবে, নিশ্চয়ই খুব খুশি হবে, হ্যাঁ এরকম করবে, সেই সেরকম করবে, অনেক চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথার ভিতরে আসে। তা সেটাই হচ্ছে তার ইনটক্সিকেশন। তা যখন মোটামুটি ঘড়ির চেনটা কেনার পর বাড়িতে পৌঁছালো, তখন মোটামুটি সে একটু প্রুডেন্সে আসলো, মানে কি একটু মোহটা কেটে একটু বাস্তবতায় আসলো যে এখন তো কাজ টাজ করতে হবে। সুতরাং শি গট আউট হার কার্লিং আয়রনস অ্যান্ড লাইটেড দ্য গ্যাস। ঠিক আছে তো? সে ওই যে গ্যাস জ্বালালো, মানে কি লাইট জ্বালালো। কার্লিং আয়রন মানে কি? তৎকালীন সময়ে যে আগুন জ্বালানোর জন্য এটা ইউজ করা হতো আগে, গ্যাস জ্বালানোর জন্য। ঠিক আছে তো? একটু কার্লিং টাইপের, আঁকা বাঁকা টাইপের। অ্যান্ড ওয়েন টু ওয়ার্ক রিপেয়ারিং দ্য র্যাভেজেস মেড বাই জেনারেসিটি অ্যাডেড টু লাভ। তা র্যাভেজেস মানে কি? এলোমেলো ভাব। হ্যাঁ, রিপেয়ারিং মানে কি? এখন ওটাগুলো ঠিক করতে যাওয়া, মানে বাড়িঘর সব এলোমেলো হয়েছিল এখানে। হ্যাঁ, এই র্যাভেজ মানে আবার ডিকশনারি পাইলে কিন্তু কেমন হবে জানো তো? র্যাভেজ মানে ধ্বংস। ধ্বংস। ধ্বংস এখানে কি হ্যাঁ, ধ্বংস বোঝাবে নাকি বাড়িঘর এলোমেলো আছে সেটা বোঝাবে? হুম, এলোমেলো। বাড়িঘর সব এলোমেলো হয়ে আছে, কোথায় কী সব পড়ে আছে। এই এলোমেলোটা কেন হয়েছে? কারণ তার ভালোবাসার সাথে সে জেনারেসিটি অ্যাড করেছিল। মানে কি? সে তো তার স্বামীকে ভালোবাসেই, সাথে সে স্বামীকে একটা সুন্দর গিফট দেওয়ার জন্য যে আবেগে পড়ে গেছিল, এই আবেগে বাড়ির সব ভুলে গিয়েছে এবং বরং বাড়িটা আরও এলোমেলো করে ফেলেছে। কোথায় কি পড়ে আছে ঠিক নাই। এখন সেগুলোকে তাকে রিপেয়ার করতে হবে, মানে বাড়িটাকে গুছাতে হবে। হুইচ ইজ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক। হ্যাঁ, যদিও এই কাজটা খুবই কঠিন কাজ। হ্যাঁ, দেখো হুইচ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক। কোনটা? এই যে জেনারেসিটি অ্যাডেড টু লাভ। হ্যাঁ, সবাই কি পারে বলো ভালোবাসার সাথে? হ্যাঁ, মানে কি ওপেননেসটা না যুক্ত করা, স্যার। স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করা, এটা সবাই পারে না। হ্যাঁ, তারপর যে হুইচ ইজ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস আ ম্যামথ টাস্ক। ম্যামথ টাস্ক মানে বুঝো তো? বিশাল বৃহৎ কাজ। কাজ। হ্যাঁ, কাজ। এটা একটা ফ্রেজ, এর মানে হলো কি? বিশাল কাজ। হ্যাঁ, হাতির
হাতি পালার মতো কাজ। ম্যামথ মানে বুঝো তো, ম্যামথ মানে হচ্ছে কিন্তু একটা হাতিকে বোঝায়, হ্যাঁ। তো এই ম্যামথ টাচ থেকে আসছে হচ্ছে হাতি পোষা কাজ। ম্যামথ মানে একটা বিশাল জাতীয় হাতি। এখন দেখো ম্যামথ, আচ্ছা ডাবল এম দরকার। এই যে দেখো তৎকালীন সময়ে হাতিগুলো ছিল, হ্যাঁ। দেখো আ ম্যামথ ইজ অ্যানি স্পিসিস অফ দ্য এক্সটিংক্টেড এলিফ্যান্টাইড জেনিয়াস, যেটা আগে খুব ছিল এখন আর নাই আর কি, হ্যাঁ। দেখো ইমেজে যদি যাই, এই যে বিশাল বিশাল হাতি ছিল তৎকালীন সময়, এখন তো হাতি এত বড় না। এই যেগুলোকে ম্যামথ বলা হতো, ঠিক আছে। এই হাতি পুষতে গেলেই রাজার দরবার শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো, হাতি যা খায়, হ্যাঁ। দেখো বিশাল, তার জন্য ওইরকম হাতি পোষার মতো কাজ, বিশাল খরচ করতে হবে, বিশাল পরিশ্রম করতে হবে, সব কিছু করার মাধ্যমে এটা সম্ভব, তাছাড়া সম্ভব না, হ্যাঁ। এটা এত সহজ কাজ নয় বন্ধু। এই যে ডিয়ার ফ্রেন্ডস, মানে সম্বোধন করছে, রিডারদেরকে বলছে কিন্তু, ঠিক আছে তো। হুইচ ইজ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস। তাহলে ডিয়ার ফ্রেন্ড কাদের বলছে, এবং এই কথাগুলো কে বলছে বলো তো? ডেলা বলছে নাকি রাইটার, রাইটার বলছে? হ্যাঁ, রাইটার বলেছে। রাইটার। আচ্ছা, এবার বলছে উইদিন 40 মিনিটস হার হেড ওয়াজ কভার্ড উইথ টাইনি ক্লোজ লাইং কার্লস। দেখা যাচ্ছে কি যে উইদিন 40 মিনিটস তার কি মাথায় চুল আছে আর? বলো। না স্যার। হ্যাঁ, এখন চুলগুলো, তার হেড এখন কাভার্ড হয়ে আছে উইথ টাইনি ক্লোজ লাইং, মানে কি একদম ছোট ছোট করে কাটা। টাইনি মানে কি ছোট্ট, ক্লোজ লাইং মানে একদম মাথার সাথে লেগে থাকা, এরকম ছোট করে কাটছে। কার্লস, কার্লস মানে চুলের এই ছোট ছোট অংশ, হ্যাঁ। দ্যাট মেড হার লুক ওয়ান্ডারফুলি লাইক আ ট্রুয়ান্ট স্কুল বয়। হ্যাঁ, তাকে দেখতে কেমন লাগছে বলো? স্কুল বয়ের মতো। হ্যাঁ, ট্রুয়ান্ট, শুধু স্কুল বয় বললে হবে না, ট্রুয়ান্ট স্কুল বয়। ট্রুয়ান্ট স্কুল বয় বুঝো তো? মানে স্কুল পালায় যেসব ছেলেরা তারা। হ্যাঁ, মানে দুষ্ট প্রকৃতির ছেলেরা, হ্যাঁ, তারা একটু দুষ্ট টাইপের। এই যে দেখো এখানে, হ্যাঁ, এই যে এই ছেলেটার মানাবে বলছি, এছাড়া ছোট আসলে এখানে আসছে না, মানে যারা একটু মানে দুষ্ট প্রকৃতির হয়, হ্যাঁ। স্যার বখাটে টাইপের হ্যাঁ, বখাটে টাইপের হয়, হ্যাঁ, ওইরকম আর কি। হ্যাঁ, যারা আসলে স্কুল টিস্কুল পালিয়ে হইচই করে বেড়ায়, তাই বলছে ওইরকম। তো শি লুকড অ্যাট হার রিফ্লেকশন ইন দ্য মিরর লং, দীর্ঘক্ষণ ধরে সে তার আয়নার দিকে তাকিয়ে থাকলো। কেয়ারফুলি অ্যান্ড ক্রিটিকলি, হ্যাঁ, খুব সতর্কতার সহিত এবং ক্রিটিকলি সে আয়নার দিকে তাকিয়ে থাকলো। তাহলে যে সম্পদের কাছে কুইন অফ সেবার অলঙ্কারও হার মানে যাচ্ছিল, সেটাকে সে স্যাক্রিফাইস করে দিল, হ্যাঁ। মনে মনে সে ভাবতেছে, হ্যাঁ, ইফ জিম ডাজন্ট কিল মি, শি সেইড টু হারসেলফ, যে জিম তাকে মেরে ফেলবে না তো, হ্যাঁ, বিফোর হি টেক্স আ সেকেন্ড লুক অ্যাট মি, যে প্রথম লুকে যখন বুঝবে না, সেকেন্ড লুকে তাকিয়ে তো আমাকে মেরে ফেলবে, হ্যাঁ। আর যদি না মেরে ফেলে, হি উইল সে আই লুক লাইক এ কনি আইল্যান্ড কোরাস গার্ল। দেখো তাহলে রাইটার ভাবতেছে তাকে কেমন লাগতেছে, রাইটার বলতেছে তাকে দেখতে লাগতেছে ট্রুয়ান্ট স্কুল বয়ের মতো, আর ডেলা ভাবতেছে কি তাকে কেমন লাগতেছে দেখতে, খরগোশের মতো। কনি আইল্যান্ড কোরাস গার্ল, খরগোশ না, কনি আইল্যান্ড কোরাস গার্ল, ঠিক আছে তো। দেখো দেখি তো এরা কেমন। কোরাস গার্ল, এরা তো ওই যে গায়ক গায়ক দল এক এই যে টাইপের। দেখো এরকম যারা ছোট ছোট চুল কেটে গায়ক দল থাকে না, হ্যাঁ, এরকম। এই এই যে দেখো এসব চুল ছোট ছোট করে কাটা, হ্যাঁ, এই যে এইরকম, এরকম অনেক করে, যদিও এর চুলটা একটু বড়ই আছে, এত বড় না। এই যে এরকম, এই যে এরকম দেখতে, হ্যাঁ। এই যে দেখো সবার চুলগুলো কিন্তু এত বড় না, হ্যাঁ। তো এরকম, তাই বলছে কনি আইল্যান্ড কোরাস গালের মতো লাগে দেখতেছে। এটা কার মতে তাকে ওরকম লাগছে দেখতে? এটা কার মত? বেলার মতো। হ্যাঁ, এগুলো বিট প্রশ্নের জন্য খেয়াল রাখবা, যে কে বলেছিল যে তাকে টুয়ান্ড স্কুল বয়ের মতো লাগবে, মনে লাগছে কে বলেছিল এটা কথাটা? রাইটার। রাইটার। হ্যাঁ, আর যদি বলে যে ডেলাকে চুল কাটার পর কেমন লাগছিল, তাহলে যেখানে একটা দিলেই হবে, হয় ট্রুয়ান্ট স্কুল বয়ের মতো, নাই কনিয়া, এটা বললেই হবে। কিন্তু যখন বলবে কার মতে কেমন লাগছিল, তখন কিন্তু এই কথাটা একটু খেয়াল করতে হবে। বাট হোয়াট কুড আই ডু, কিন্তু আমি আর কী বা করতে পারতাম, হ্যাঁ। ওহ, হোয়াট কুড আই ডু উইথ $1.87, মনে মনে কিন্তু আফসোস হতো তার, তাই না, যেই যে চুলগুলো বিক্রি করে দিলাম, না বিক্রি করলে ভালোই হতো, কিন্তু কী বা করার আছে, হ্যাঁ, $1.87 দিয়ে আর কী বা করতাম। তো যাই হোক, অ্যাট 7 o'clock দ্য কফি ওয়াজ মেড, সন্ধ্যা 7টা বেজে গেল, কফি তৈরি হয়ে গেল। দ্য ফ্রাইং প্যান ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য স্টোভ হট অ্যান্ড রেডি, হ্যাঁ, ওদিকে ফ্রাইং প্যানটাও
হট স্টোভের উপর চাপিয়ে দেওয়া হয়েছে টু কুক দ্য চপস, তাতে চপ রান্না করবে। আমাদের রাইটার কি খেয়েছিলেন লাঞ্চনে? মাটন চপ। মাটন চপ, চপ, তাই তো? মাটন চপ। না, মাটন চপ খেয়েছিলেন। মাটন মাটন চপ। চপ। হ্যাঁ। ওরা তো আমাদের মতো রুটি ফুটি বানাতে পারে না, ওই একবারে তাল করে ময়দা দিয়ে চপ বানায় না কেক বানায়, হ্যাঁ ওই আর কি। তা জিম ওয়াজ নেভার লেট, জিম কখনো বাসায় ফিরতে দেরি করে না। তাহলে জিম কোথায় আছে এতক্ষণ? অফিসে নাকি? হুম। সুতরাং ডেলা ডাবল দ্য ফব চেন ইন আর হ্যান্ড, মানে ভাঁজ করে নিল, চেনটাকে সে ডাবল করে ভাঁজ করে নিল হাতের মুঠোয়। অ্যান্ড স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবল, হ্যাঁ, নিয়ার দ্য ডোর, তাহলে দরজার কাছে যে টেবিলটা আছে সেই টেবিলের কোনায় গিয়ে বসে থাকলো। দ্যাট হি অলওয়েজ এন্টার্ড, যে দরজা দিয়ে সে প্রবেশ করে। দেখো ক্লজগুলো খেয়াল করো, হ্যাঁ ক্লজগুলো খেয়াল করো। স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবল নিয়ার দ্য ডোর, তাহলে নিয়ার দ্য ডোর একটা ফ্রেজ। অফ দ্য টেবল, কোথাকার টেবল? দেখো অন দ্য কর্নার, তাহলে কর্নারের, তাহলে টেবিলের একটা কর্নারে, সেই টেবিলটা কোথায় আছে? দরজার কাছে আছে, যে দরজা দিয়ে সে প্রবেশ করে। দেখো দ্যাট হি অলওয়েজ এন্টার্ড, হ্যাঁ, তাহলে যে দরজা দিয়ে সে প্রবেশ করে সেই দরজার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলের একটা কোনায় গিয়ে কি করলো? ডেলা বসে পড়লো, তাই তো, বা বসে থাকলো। কি নিয়ে বসে থাকলো বলো? চেন চেন নিয়ে। নিয়ে। চেনটা নিয়ে। ফব চেন। হ্যাঁ, কোথায় চেনটা নিয়ে? ইন হার হ্যান্ড, হ্যাঁ। তাহলে দেখো ডেলা ডাবল দ্য ফব চেইন ইন হার হ্যান্ড অ্যান্ড স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবল নিয়ার দ্য ডোর দ্যাট হি অলওয়েজ এন্টার্ড। দেন শি হার্ড হি স্টেপ, তারপরে সে তার ওই যে পায়ের সাউন্ড শুনতে পেল। কার কার পায়ের সাউন্ড বলো? জিমের। কোথায় শুনতে পেল? অন দ্য স্টেয়ার, সিঁড়ির উপরে। অ্যাওয়ে ডাউন অন দ্য ফার্স্ট ফ্লাইট, হ্যাঁ, ওই যে প্রথমে ওঠার সময় যে ফার্স্ট যে সিঁড়িটা থাকে বা ধাপটা থাকে, সেইখানে তার সাউন্ড শোনা গেল যে সে উঠতেছে। অ্যান্ড শি টার্নড হোয়াইট ফর জাস্ট আ মোমেন্ট, সে কি হয়ে গেল? সাদা হয়ে গেল। সাদা হয়ে গেল মানে কি? হুম, হ্যাঁ, থতমত হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, হ্যাঁ। এখানে হোয়াইট, টার্ন হোয়াইট মানে কি? ভয় পেয়ে গেল। যেমনটা আমাদের রাইটার লাঞ্চনে কেমন হচ্ছিল? টার্ন পেল নাকি? হুম, টার্ন পেল মানে কি? হঠাৎ করে ভয় পেয়ে বিবর্ণ হয়ে যাওয়া। আর এখানে ডেলা হচ্ছে কি? ভয়ে হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। শি হ্যাড আ হ্যাবিট অফ সেইং আ লিটল সাইলেন্ট প্রেয়ার, হ্যাঁ, তার একটা হ্যাবিট আছে। কি, কিসের হ্যাবিট বলো তো? শি হ্যাজ দ্য হ্যাবিট কিছুক্ষণ চুপ করে থাকা। নীরবে কোনো কিছু চাওয়া। সাইলেন্ট প্রেয়ার, হ্যাঁ, ছোট ছোট প্রার্থনা করে সে নীরবে। কখনই? অ্যাবাউট দ্য সিম্পলেস্ট এভরিডে থিংস, হ্যাঁ, প্রতিদিন যখনই সে ছোটোখাটো কোনো কাজ করে অমনি সে একা একা ছোটো ছোটো প্রার্থনা করে নেয়, এই একটা অভ্যাস আছে। অ্যান্ড নাও সে হুইসপার্ড, অতএব স্বামী আসছে শুনে সে এখন মনে মনে প্রার্থনা করছে। কি প্রার্থনা? প্লিজ গড মেক হিম থিঙ্ক আই অ্যাম স্টিল প্রিটি, হ্যাঁ, গড তুমি তাকে একটু ভাবায়ও যে আমি এখনও সুন্দরী আছি, প্রিটি আছি, হ্যাঁ, সে যেন আমাকে ভাবে, তা নাহলে তো আজকে আমাকে মাইরে ফেলবে একদম পুরো, হ্যাঁ, এইটা। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড জিম স্টেপড ইন অ্যান্ড ক্লোজ ইট, তার দরজা খুলে গেল, জিম ভিতরে প্রবেশ করলো, অ্যান্ড ক্লোজ ইট, প্রবেশ করে দরজাটা আবার বন্ধ করে দিল। হি লুক থিন অ্যান্ড ভেরি সিরিয়াস, হ্যাঁ, তাকে দেখতে খুবই হালকা লাগছে, হ্যাঁ, এবং খুবই গম্ভীর লাগছে। পোর ফেলা, হ্যাঁ, হি ওয়াজ অনলি 22, তার বয়স কত? 22 বছর। 22 বছরে বিয়ে করে সংসার করতেছে, বিশাল ব্যাপার, হ্যাঁ, ঠিক আছে। হি ওয়াজ অনলি 22 অ্যান্ড টু বি বার্ডেন্ড উইথ আ ফ্যামিলি, এবং পুরো একটা পরিবার চালাতে হচ্ছে তাকে এই 22 বছর বয়সে, হ্যাঁ। কে বলছে কথাগুলো বলো? রাইটার বলছে, তাই তো, রাইটার বলছে। হি নিডেড আ নিউ ওভারকোট অ্যান্ড হি ওয়াজ উইদাউট গ্লোভস, এই ঠান্ডার ভিতরে তার একটা নতুন ওভারকোট দরকার এবং তার হাতের জন্য একটু এক জোড়া গ্লোভস দরকার, কিন্তু কিছুই সে কিনতে পারছে না। কিসের জন্য কিনতে পারছে না? কারণ তার এখন বেতন কত? তার কিছু টাকা নেই। তার বেতন কত এখন? দিদি 20 $20, তাই তো, সপ্তাহে। আগে ছিল কত? $30। $30, আর এখন হচ্ছে কত? সপ্তাহে $20। এই $20 দিয়ে সংসার চালিয়ে নিজের জন্য সে কিছু করতেও পারে না। সুতরাং জিম স্টপ ইনসাইড দ্য ডোর, জিম ঢুকেই থমকে গেল, হ্যাঁ, এমনভাবে থমকে গেল অ্যাজ ইমুভেবল অ্যাজ আ সেটার অ্যাট দ্য সেন্ট অফ কুয়েল, হ্যাঁ, সেটার মানে বুঝো তো, ওই যে ফাঁদ পাতে আর কি, আছে না এরকম, আমরা যখন মুরগি টুরগি ধরতাম, মনে করো তুমি একটা ফাঁদ পেতেছো, হ্যাঁ, ফাঁদ পেতেছো,
আর একটা ওই সময় ঠিক একটা পাখি আসতেছে, তখন তুমি কি নড়বা না স্থির হয়ে যাবা? বলো তো। স্থির হয়ে স্থির হয়ে যাব। হ্যাঁ, যেন পাখিটা না উড়ে যায়। ঠিক ওই রকম, ঠিক কোয়েল পাখি ধরার জন্য যখন কোনো সেটার কোনো ফাঁদ সেট করে, যেই দেখতে সেটা কোয়েল পাখি আসছে অমনি সে চুপ হয়ে যায়, হ্যাঁ, একদম স্থির হয়ে যায়। ওইরকমভাবে জিমও দরজা দিয়ে ঢুকেই পুরো স্থির হয়ে গেছে। হ্যাঁ, কেন স্থির হয়ে গেছে? হিজ আইজ ওয়ার ফিক্সড আপন ডেলা, তার চোখ এখন কার উপর? একদম ডেলার উপর। ডেলার উপর। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন ইন দেম, এবং তার চোখে মুখে একটা এক্সপ্রেশন আছে, দ্যাট শি কুড নট রেড। হ্যাঁ, আগের এক্সপ্রেশন থেকে সম্পূর্ণ আলাদা। ডেলা বুঝতে পারছে না যে সে কী ভাবতেছে, আর এ কারণেই ইট টেরিফাইড হার, ডেলা ভয় পেয়ে গেল যে কী ভাবে এখন। হ্যাঁ, ইট ওয়াজ নট অ্যাঙ্গার, তার চোখে মুখে রাগ নেই, নর সারপ্রাইজ, হ্যাঁ, কোনো মানে কি সারপ্রাইজ মানে কি, মানে অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, অবাক হওয়া। নর ডিসঅ্যাপ্রুভাল, না সে কোনো কিছুকে ঘৃণা করতেছে বা মানে কি বলবো, মানে না বোধক কোনো উক্তি দিচ্ছে, নেগেটিভ বা নেতিবাচক কোনো বিষয় দিচ্ছে তেমনও না, নর হরর, না সে ভয় পেয়েছে, নর অ্যানি অফ দ্য সেন্টিমেন্ট, মানে এমন কোনো সেন্টিমেন্ট তার চোখে মুখে নাই, দ্যাট শি হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর, যেটা এ পর্যন্ত সে প্রস্তুত আছে। মানে থাকতে থাকতে একটা মানুষের অভ্যস্ত বোঝা যায় না যে এই মুহূর্তে সে কী আচরণ করতে পারে, কিন্তু আপাতত যে আচরণ তার চোখে মুখে দেখা যাচ্ছে এটা ডেলার কাছে সম্পূর্ণ অপরিচিত। হুম, কি কেমন করছে সে? হি সিম্পলি স্টেয়ার্ড অ্যাট হার ফিক্সলি উইথ দ্যাট পিকুলার এক্সপ্রেশন অন হিজ ফেস, সে বরং একদম একদৃষ্টে ডেলার দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, ফিক্সডলি। হ্যাঁ, সেই অদ্ভুত এক এক্সপ্রেশন তার মুখে নিয়ে, মানে মুখের উপর এক ধরনের অদ্ভুত এক্সপ্রেশন নিয়ে সে জিমের দিকে, এই ডেলার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, তাই তো? হুম, মানে সে নড়ছে না, মনে যেন কি হঠাৎ করে শক খেয়েছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ডেলা রিগেলড অফ দ্য টেবিল অ্যান্ড ওয়েন্ট ফর হিম, ডেলা কী করলো, যেহেতু ওই টেবিলের কোনায় বসেছিল, সেখান থেকে সে নেমে ঘুরে তার কাছে গেল, গিয়ে কী বলছে, জিম ডার্লিং, শি ক্রাইড, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, তুমি এইভাবে আমার দিকে তাকিও না তো, আই হ্যাড মাই হেয়ার কাট, তাই তো, আমি আমার চুলগুলো কেটে ফেলেছি, মানে কাটিয়ে ফেলেছি, আমি তো কাটি নাই, কাটিয়ে ফেলেছি, অ্যান্ড সোল্ড, এবং বিক্রিও করে ফেলেছি, বিকজ আই কুড নট হ্যাভ লিভড থ্রু ক্রিসমাস উইদাউট গিভিং ইউ আ প্রেজেন্ট। হ্যাঁ, কারণ তোমাকে গিফট না দিয়ে আমি তো এই ক্রিসমাস, মানে ক্রিসমাস পারই করতে পারবো না, এরকম আর কি, লিভ তো মানে পার করতে পারা, আমি তো ক্রিসমাস পারই করতে পারতাম না। ইট উইল গ্রো আউট এগেইন, আমার চুলে আবার বেড়ে যাবে, সমস্যা নেই, ইউ ওয়ান্ট মাইন্ড উইল ইউ, নিশ্চয় তুমি কিছু মনে করবে না, আই জাস্ট হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতেই হয়েছে, মাই হেয়ার গ্রোজ অফুলি ফাস্ট, আমার চুল কিন্তু খুব দ্রুত গজায়। হ্যাঁ, সুতরাং সে মেরি ক্রিসমাস, বরং আমাকে মেরি ক্রিসমাস বলো। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জিম অ্যান্ড লেটস বি হ্যাপি, জিম, হুম, খুশি হও না, ইউ ডোন্ট নো হোয়াট আ নাইস, হোয়াট আ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ। হ্যাঁ, কী সুন্দর গিফট যে তোমার জন্য আমি নিয়ে এসেছি। তখন ডেলা কিছু না বলি, হ্যাঁ, এই জিম, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, চুল কেটে ফেলেছো, মানে এখনও সে বিশ্বাস করতে পারছে না, আজ টিম লেবোরিয়াসলি, মানে খুব কষ্ট করে জিজ্ঞাসা করলো, অ্যাজ ইফ হি হ্যাড নট অ্যারাইভড অ্যাট দ্য প্যাটেন্ট ফ্যাক্ট, মানে সে যেন ওই ফ্যাক্টে পৌঁছাতেই পারেনি, ইয়েট ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল রেবার। হ্যাঁ, যেন অনেকক্ষণ মানসিক কষ্ট করে সে যেন এই কথাটা বের করলো, হ্যাঁ, যে তুমি তোমার চুল কেটে ফেলেছো, মানে এত শকড হয়েছে জিম তার এই চুল কাটা দেখে, যে সে পুরো, মানে যে কথাগুলো বললো সেটা মনে হচ্ছে খুব মেন্টাল হার্ড লেবারের পরে সে যেন এই কথাগুলো বলতে পারলো। হুম, বলছে কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, বলছে শুধু কাটিই নাই, বিক্রিও করে ফেলেছি, সেইড ডেলা, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল, আমাকে কি আগের মতো পছন্দ করো না? অ্যানি হাউ আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার, এইন্ট আই, আমার চুল ছাড়া তো আমিই আছি। জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, জিম মনে হচ্ছে, হ্যাঁ, জিম মনে করছে কি ডেলা মানে মিথ্যা কথা বলতেছে, তাই সে এদিক ওদিক তাকাচ্ছে যে চুলগুলো কেটে আবার রেখে দিয়েছে কিনা। বলছে ইউ সে ইউর ইজ হেয়ার ইজ গন, মানে তুমি বলছো তোমার চুল আর নেই, উইথ অ্যান এয়ার অফ অলমোস্ট ইডিওসি, হ্যাঁ, ইডিওসি মানে কি বোকার মতো, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে ডেলার মাথায় চুলগুলো নাই। হ্যাঁ, বলছি ইউ ডিড নট লুক ফর ইট, এই খুঁজতেছো কেন, খোঁজার দরকার নেই তো, ইটস সোল্ড, আই টেল ইউ, সোল্ড অ্যান্ড গন টু, ইটস ক্রিসমাস ইভ বয়, বি গুড টু মি, হ্যাঁ, ফর ইট ওয়েন্ট ফর ইউ, কারণ এটা তোমার জন্যই গেছে। মে বি দ্য হেয়ার্স অফ মাই হেড, দেখো এই কথাটা খেয়াল রাখবা, যে মে বি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বার্ড, হতে পারে যে আমার কি মাথার চুল গোনা যাবে। হ্যাঁ, শি ওয়েন্ট অন উইথ সাডেন সিরিয়াস সুইটনেস, হ্যাঁ, খুব মানে সুইট একটা কথা সে বললো হঠাৎ করে, বাট নো বডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কেউ কাউন্ট করতে পারবে না,
সুতরাং শ্যাল আই পুট দ্য চপস অন জিম, তাহলে কি জিমকে বলছে আমি চপ চড়িয়ে দিব, চপ যেহেতু রান্না করবে ক্রিসমাস ইভের, তাই তো? তখন আউট অফ হিস ট্রান্স মানে কি এক ধরনের মোহ বা ঘোর, সমাধি। হ্যাঁ তাই তো, একটা সম্মোহনী অবস্থায় সে চলে গেছিল, হ্যাঁ ঘোরের ভিতরে ছিল, সেখান থেকে বেরিয়ে এসে জিম সিমড কুইকলি টু ওয়েক, মনে যেন সে জেগে উঠলো। সে কী করলো? হি এনফোল্ডেড ইজ ডেলা, সে ডেলাকে কী করলো বলো? এনফোল্ড করা মানে কি? জড়িয়ে ধরলো নাকি? হ্যাঁ, ফর 10 সেকেন্ডস। তখন রাইটার বলতেছে সে আমাদের সিনেমা নাটকের মতো, হ্যাঁ, যে ক্যামেরা একটু অন্যদিকে ঘুরিয়ে নিই, হ্যাঁ, তাহলে সে লেট আস রিগার্ড উইথ ডিসক্রিট স্ক্রুটিনি সাম ইনকনসিকুয়েন্সিয়াল অবজেক্ট ইন দ্য আদার ডিরেকশন। বলছে ওরা যেহেতু এখন একজন একজনকে জড়িয়ে ধরেছে, আমরা 10 সেকেন্ডের জন্য একটু অন্য বিষয় নিয়ে স্ক্রুটিনি করে আসি, হ্যাঁ, ইনকনসিকুয়েন্সিয়াল, যেটা খুব গুরুত্বপূর্ণ না, এরকম কিছু অবজেক্ট নিয়ে আমরা একটু অন্য ডিরেকশনে যাই, চলেন। কি বলছে দেখো, $8 আ উইক অর আ মিলিয়ন আ ইয়ার, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেউ যদি সপ্তাহে $8 ইনকাম করে আর যদি কেউ বছরে কেউ মিলিয়ন ইনকাম করে, পার্থক্যটা কোন জায়গায় বলো? এখানে কে বেশি ধনী বলো? যে $8 ইনকাম যে করে, মিলিয়ন আয় করে। মিলিয়নিয়ার, তাই তো না? মানে যুক্তির কথা বলতে হবে প্রথমত, হ্যাঁ। স্যার, যে মানসিকভাবে সুখী সে এখানে ধনী। না সেটা তো এখন ওই জন্য বললাম যে আপাতত বলো এইটুকুর মধ্যে, ওগুলো তো আবেগিক যে কথাবার্তা। মিলিয়ন মিলিয়ন ইনকাম করে ওটা। মিলিয়ন আইয়ার, হ্যাঁ, যে কি বছরে 10 লক্ষ টাকা ইনকাম করে সে নিশ্চয়ই অনেক ধনী হবে। তাই বলছে দেখো, আ ম্যাথমেটিশিয়ান অর উইট উড গিভ ইউ দ্য রং আনসার। অতএব আমরা সবাই রং আনসার দিয়েছি না, যে আ মিলিয়নিয়ার আইয়ার এ হচ্ছে ধনী। রাইটারের মতে এটা হচ্ছে একটা কি রং আনসার, ঠিক আছে তো? তাহলে ধনীটাকে বলো, যে আসলে এটা ইনকামের উপর ডিপেন্ড করছে না, তাই তো? এটা $8 হোক আর $1,000,000 হোক, সেটার উপর ডিপেন্ড করছে না, করছে কিসের উপর? তার মানসিক সুখের উপর, না স্যাক্রিফাইসিং মাইন্ডের উপর ডিপেন্ড করছে। জি স্যার, চিন্তা ভাবনা। এবার বলছে দেখো, দ্য মেজাই ব্রড ভ্যালুয়েবল গিফটস। যারা মেজাই বুঝো তো? মেজাই পড়িয়েছে জি স্যার। কতদিন? জি জি স্যার। যে 3জন ওয়াইজ মেন অথবা 3জন রাজাকে বোঝায় বিবলিক্যাল স্টোরি অনুসারে, যে যারা জিজাস ক্রাইস্টকে দেখতে এসেছিল তার আগুনে, বুঝতে পেরেছো কি ব্যাপার? এই যে দেখো একটা তারা, এই তারা নাকি তাদেরকে নির্দেশ, এরা হচ্ছে এক ধরনের অ্যাস্ট্রোনমার, সরি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে তো? ওয়াইজ মেন, তারা তারা দেখে বুঝতে পেরেছিল যে একটা রাজা জন্মেছে। তো এই তারা দেখে তারা বুঝতে পেরেছে যে তারা তাদেরকে নির্দেশ করছে ওই রাজার কাছে যাওয়ার জন্য। যে তারা তাকে কি করেছিল, তৎকালীন সময়ে কোনো রাজা জন্মালে সে রাজাকে আপ্যায়ন করার জন্য বা ওয়েলকাম জানানোর জন্য বিভিন্ন গিফট দেওয়া প্রচলন ছিল। তো এই 3জন পণ্ডিত জিজাস ক্রাইস্টের জন্মের পর তারা গিয়েছিল জিজাস ক্রাইস্টের ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় তার কাছে গিয়েছিল কি করতে? তাকে ওয়েলকাম জানাতে, ঠিক আছে তো? এই যে 3জন পণ্ডিত, এই 3জন পণ্ডিত যখন গিয়েছিল তখন তারা তাদের সাথে করে কি নিয়ে গেছিল? দামি গিফট নিয়ে গেছিল, ঠিক আছে তো? কিন্তু বিষয়টা হলো এরকম যে তার যেখানে জন্ম হয়েছিল সেটা কি ছিল? একটা গোয়াল ঘর। কি ছিল বলো? একটা গোয়াল ঘর, ঠিক আছে তো? দ্য বেব ইন দ্য ম্যানজার, ঠিক আছে তো? তো জিজাস ক্রাইস্টের জন্ম হয় খুবই গরিব একটা পরিবারের। তার বাবা ছিলেন একজন সুতোর মিস্ত্রি। সুতোর মিস্ত্রি বুঝো? হ্যাঁ, আরে বাবা বারবার মিস করছি কেন? না স্যার। কাঠ মিস্ত্রি বুঝো? কাঠ মিস্ত্রি, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কাঠ মিস্ত্রির ওই রকম একটা পরিবারে জন্মগ্রহণ করে। দেখো এই যে মেয়ে যায়, এবং তাহলে নিশ্চয় গরিব, কিন্তু তারা নিয়ে গেছে এরকম গিফট। তাহলে এখন গরিব একটা পরিবার মনে করো, হ্যাঁ, মনে করো কোনো রকমভাবে তাঁবু টাবু দিয়ে বসবাস করে গরিব, তাকে যদি তুমি এখন বিশাল একটা ডায়মন্ডের অলংকার গিফট দাও তাহলে কি মানানসই হবে বলো তো? না স্যার। না স্যার। তাহলে অলংকার দিলে তো আর মানানসই হবে না। কিন্তু তুমি তাকে অলংকার দিয়েছো ডায়মন্ডের, এটা হয়তো তার সাথে মানানসই না, কিন্তু তোমার সাথে কি মানানসই না? তুমি একজন মনে করো খুব ধনী একজন জি পরিবারের স্যার। লোক, তাহলে তুমি তো তোমাকে রিপ্রেজেন্ট করবে, তাই না? যে তুমি যেমন মানুষ, তোমার গিফটটাও কেমন হবে? তেমনই দামি হতে হবে, ঠিক আছে তো? যাকে দিচ্ছ সে বড় কথা না, যে দিচ্ছে
গিফটের কাছে তার মানসিকতা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করে। তাই তিনজন পণ্ডিত তাকে খুব দামি গিফট দিয়েছিলেন। দেখো, গোল্ড, ফ্র্যাঙ্কেনসেন্স এবং মায়ার, এই তিনটাই তৎকালীন সময়ে দামি জিনিস, দামি বস্তু। একটা হচ্ছে তোমার সুগন্ধি বলা হয়, ঠিক আছে তো, এরকম একটা ওই যে যেটা আতর বা যেটা ইউজ করো না তোমরা অনেকে, ওইরকম সুগন্ধি দামি, ঠিক আছে তো। আর গোল্ড, এই তিনটা জিনিস তাকে দিয়েছিল। তাহলে তারা তাকে গিফট দিয়েছিল। এখন তিনি কিন্তু এই গিফটগুলো ইউজ করতে পারেননি, করেছিলেন বলো? করেনি কিন্তু। অতএব তাহলে পণ্ডিতেরা, মেজাইরা তাকে ভ্যালুয়েবল গিফট দিল, কিন্তু গিফটটা তাদের কাজে লাগেনি, কিন্তু তারা গিফট দিয়েছিল, ঠিক। বাট দ্যাট ওয়াজ নট অ্যামং দেম, দিস ডার্ক অ্যাসারশন উইল বি এলিমিনেটেড লেটার অন। তো যাই হোক, মেজাই ভ্যালুয়েবল গিফট দিয়েছিলেন, কিন্তু এরকম ভ্যালুয়েবল গিফট হয়তো এই জিম এবং ডেলার কাছে নেই, ঠিক আছে তো। তো যাই হোক, আমরা ওটা নিয়ে পরে কথা বলবো। তাই বলছে চলো আমরা আবার ফিরে যাই। এতক্ষণ তো ওরা কোলাকুলি করতেছিল এনফোল্ড করে, আমরা একটু অন্যদিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছিলাম। এখন চলো আবার আমরা ক্যামেরা জিম অ্যান্ড ডেলার দিকে ঘুরিয়ে নিয়ে যাই। কি হবে দেখো, জিম ড্রু আ প্যাকেজ ফ্রম হিজ ওভারকোট পকেট। তখন জিমও করলো কি, তার যে ওভারকোট আছে সেই ওভারকোট পকেট থেকে একটা প্যাকেজ বার করলো, অ্যান্ড থ্রু ইট আপন দ্য টেবল, এবং সে টেবিলের উপরে ছুঁড়ে ফেলে দিল। কি আছে এর ভিতরে বলো? একটা চিরুনি, চিরুনি আছে। হ্যাঁ, কিছু একটা গিফট ডেলা আছে। চিরুনি, হ্যাঁ, তো চিরুনি দেখি, চিরুনি। ডোন্ট মিস্টেক ডেলা। হ্যাঁ, বলছে তুমি ভুল করো না ডেল। তাহলে সে তাকে কি বলে ডাকে? জিম, দেখো, ডেল। হ্যাঁ, ডেল বলে ডাকে, ডেল কম্পিউটার। হ্যাঁ, হি সেইড, বলছে অ্যাবাউট মি, আমাকে নিয়ে তুমি ভুল বুঝো না। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইন দ্য ওয়ে অফ হেয়ার কাট অর আ শেভ অর আ শ্যাম্পু। হ্যাঁ, তোমার চুল কাটা কি না কাটা, তুমি শ্যাম্পু করেছো না সেভ করেছো, আমার তাতে কিছু যায় আসে না। দ্যাট কুড মেক মি লাইক মাই গার্ল অ্যানি লেস। হ্যাঁ, তুমি শ্যাম্পু না করলেও যেমন তোমাকে আমার ভালো লাগবে, ও শ্যাম্পু করলেও ভালো লাগবে। তোমার চুল কাটলেও আমার কিছু যায় আসে না, চুল না কাটলেও কিছু যায় আসে না। হ্যাঁ, এর জন্য আমার এই গার্লকে পছন্দ করা মোটেও কমে যাবে না। হ্যাঁ, মানে কি, মানে শেভ করা বা শ্যাম্পু করা বা হেয়ার কাট করা, তুমি যাই করো না কেন, কোনো কিছুতেই তোমার প্রতি আমার ভালোবাসা কেমন হবে না, বলো? কমবে না। কমবে না। বাট ইফ ইউ উইল আনর্যাপ দ্যাট প্যাকেজ, এখন তুমি যদি এই প্যাকেজটাকে খোলো, আনর্যাপ মানে কি, খোলা নাকি, ইউ মে সি হোয়াই ইউ হ্যাড মি গোয়িং আ হোয়াইল অ্যাট ফার্স্ট। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ ধরে এমন যে কেন করেছিলাম, তুমি এই প্যাকেজটা খোলার পর বুঝতে পারবে। হ্যাঁ, যে আমি কেন চুপ হয়ে গেছিলাম। তাহলে আমি চুপ হয়ে গেছিলাম তোমার উপরে রেগে না, তোমার উপরে ক্ষোভ করে না, কিন্তু আমি কেন কি করেছিলাম, এতক্ষণ চুপ হয়ে দাঁড়িয়েছিলাম কেন, তা তুমি এখন দেখতে পাবা। কি দেখতে পাবে? হোয়াইট ফিঙ্গার্স অ্যান্ড নিম্বল টোর অ্যাট দ্য স্ট্রিং অফ অ্যান্ড পেপার, যেহেতু মোড়ানো আছে, সুতা দিয়ে বাঁধা আছে, তো পেপার এবং স্ট্রিংগুলোকে কি করলো, জেলা তার ওই ফিঙ্গার দিয়ে, হ্যাঁ, হোয়াইট ফিঙ্গার এবং নিম্বল, হোয়াইট অ্যান্ড নিম্বল ফিঙ্গার দিয়ে কি করলো, বক্সটাকে খুলে ফেললো না, দ্রুত খোলার চেষ্টা করলো। অ্যান্ড দেন অ্যান এক্সট্যাটিক স্ক্রিম অফ জয়, খোলার সাথে সাথে একটা আনন্দের চিৎকার দিল। হ্যাঁ, এক্সট্যাটিক স্ক্রিম অফ জয়, কিন্তু ঠিক অ্যান্ড দেন অ্যালাস, কিন্তু কিছুক্ষণ পরেই মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, কারণ কি, আনন্দ করে তো লাভ নাই, কারণ কাজ তো হবে না নাকি। হ্যাঁ, যেটা কথা ইউজলেস। হ্যাঁ, আ কুইক ফেমিনিন চেঞ্জ, মেয়েদের ভিতরে যেমন দ্রুত একটা ফেমিনিন চেঞ্জ আসে, ওরকম চেঞ্জ তার ভিতরে আসলো। টু হিস্ট্রিক্যাল টিয়ার্স অ্যান্ড ওয়েলস। হ্যাঁ, হিস্ট্রিক্যাল মানে কি, একটা ফোপানি কান্না, চোখের জল বেরিয়ে আসলো। নেসেসিয়েটিং দ্য ইমিডিয়েট এমপ্লয়মেন্ট অফ অল দ্য কম্ফোর্টিং পাওয়ার্স অফ দ্য লর্ড অফ দ্য ফ্ল্যাট। হ্যাঁ, তখন বললো কি, ওই লর্ড অফ দ্য ফ্ল্যাট কে, সে লর্ড অফ দ্য ফ্ল্যাট, বলো, লর্ড অফ দ্য ফ্ল্যাট কে? জিম। জিম। হ্যাঁ, জিম। তাতে হলো কি, যে এমন কান্না শুরু করলো যে এই লর্ড অফ দ্য ফ্ল্যাট বা জিমকে এখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট শুরু, দেখো, নেসেসিয়েটিং দ্য ইমিডিয়েট এমপ্লয়মেন্ট অফ অল দ্য কমফোর্টিং পাওয়ার্স, মানে জিমের যত কমফোর্টিং বা সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে ডেলাকে সান্ত্বনা করার ক্ষমতা তার যতটুকু আছে সবগুলোকে তাকে এখন কি করতে হবে, প্রয়োগ করতে হলো, মানে ডেলাকে শান্ত করার জন্য। হ্যাঁ, তার নেসেসিয়েটিং মানে কি, প্রয়োজন হওয়া, তার ইমিডিয়েট এমপ্লয়মেন্ট মানে কি, তৎক্ষণাৎ ব্যবহার করা, কি ব্যবহার করা, অফ অল দ্য কমফোর্টিং পাওয়ার্স। হ্যাঁ, যত কমফোর্টিং পাওয়ার্স, মানে কমফোর্টিং পাওয়ার্স মানে কনসোলেশন পাওয়ার। হ্যাঁ, যে একজনকে কনসোল করা যায় কি কি উপায়ে, সব কিছু এখন জিম তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, যে তাকে এখন সান্ত্বনা দেওয়া শুরু করলো। ঠিক আছে তো। ফর দেয়ার লে দ্য কম, এখন কমও পড়ে আছে, দ্য সেট অফ কম, হ্যাঁ, সাইড অ্যান্ড ব্যাক, দ্যাট ডেলা হ্যাড ওরশিপড লং ইন ব্রডওয়ে উইন্ডো। হ্যাঁ,
ওই ব্রডওয়ে ইয়া দিয়ে যাওয়ার সময় অনেক দোকানের উইন্ডোতে এই সেট অফ কম ঝুলতো বা দেখতো, আর এইগুলোকে পাওয়ার জন্য সে অনেক দিন প্রত্যাশা করেছে। হ্যাঁ, দেখো, ডেলা হ্যাড ওয়ারশিপ লং ইন আ ব্রডওয়ে উইন্ডো, বিউটিফুল কমস, পিওর টর্টয়েস শেল উইথ জুয়েল রিমস। হ্যাঁ, তাহলে কমগুলো কেমন? কম হচ্ছে কি বিউটিফুল পিওর টর্টয়েস শেল। হ্যাঁ, কি দিয়ে তৈরি বলো তো এটা? জুয়েল রিমস। টর্টয়েস শেল। হ্যাঁ, মেইন তৈরিটা হচ্ছে কি টর্টয়েস শেল দিয়ে। শেল মানে বুঝো তো, টর্টয়েসের শেল মানে কি? কচ্ছপের খোলা। কচ্ছপের হ্যাঁ, খোলস। টর্টয়েস যে শক্ত শেল থাকে, বুঝতে পেরেছো? হুম, এই যে উপরের এটা দিয়েই তৈরি করা। দেখো, টর্টয়েস শেল। হ্যাঁ, এই যে এটা কিন্তু খুব শক্ত। হ্যাঁ, পিঠটা কিন্তু খুব শক্ত, এই শেল দিয়ে তৈরি, এবং তার আশেপাশে কি জুয়েল দিয়ে রিম করা। রিম মানে কি? হ্যাঁ, রিমস। জুয়েল রিম মানে কি? মানে আশেপাশে সুন্দর করে অলংকার খচিত, ঠিক আছে তো? অলংকার খচিত এটাকে বোঝায় জুয়েল রিম। তো যাই হোক, কি বুঝতে পেরেছো সবাই? চিরুনিটা কেমন? জি স্যার। হ্যাঁ, জাস্ট জি দ্য স্যার। শেড টু ওয়্যার ইন আ বিউটিফুল ভ্যানিশড হেয়ার। হ্যাঁ, শুধু জাস্ট দ্য শেড টু ওয়্যার। হ্যাঁ, অরিজিনালি তো পড়তে পারছে না, কারণ বিউটিফুল হেয়ারগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। এখন শুধু মনে হচ্ছে পড়তে পারলে ভালো হতো। দে ওয়ার এক্সপেন্সিভ কম। হ্যাঁ, সে নিউ, সে জানতো যে খুব দামি হবে। অ্যান্ড হার হার্ট হ্যাড সিম্পলি ক্রেভড, হ্যাঁ, অ্যান্ড ইয়ার্নড ওভার দেম উইদাউট দ্য লিস্ট অফ আ পজেশন। হ্যাঁ, সে কোনোদিন মানে তার হবে বলে সে কোনোদিন আশা করেনি, কিন্তু মনে মনে প্রত্যাশা করেছে, চেয়েছে, কিন্তু কোনোদিন পাবে এরকম মোটেও আশা করেনি। অ্যান্ড নাও দে ওয়ার হার্স, এখন কমগুলো তার। বাট দ্য ট্রেসেস দ্যাট শি শুড অ্যাডর্ন দ্য কভেটেড অ্যাডর্নমেন্ট ওয়ার গন, কিন্তু এই যে সুন্দর অ্যাডর্নমেন্ট বা অলংকার দিয়ে যেগুলোকে, যে চুলগুলোকে সে অ্যাডর্ন করবে, সেগুলোতে নেয়, আর সেগুলোতে চলে গেছে। হ্যাঁ, বাট শি হাগ দেম টু হার বুজুম, কিন্তু সে সেইগুলোকে করলো কি বুকে চেপে ধরলো। অ্যান্ড অ্যাট লেন শি ওয়াজ এবল টু লুক আপ উইথ ডিম আইজ অ্যান্ড আ স্মাইল অ্যান্ড সে। হ্যাঁ, তারপরে শেষ মুহূর্তে সে চোখের জল নিয়েই ডিম আই দিয়ে চোখ তুলে হেসে বলল, মাই হেয়ার গ্রোজ সো ফাস্ট জিম, আমার চুলগুলো খুব দ্রুতই বাড়ে জিম। অ্যান্ড দেন ডেলা লিফট আপ লাইক আ লিটিল সাইন্ড ক্যাট অ্যান্ড ক্রাইড ও হো। হ্যাঁ, এবং ডেলা করলো কি সিংড ক্যাটের মতো, হ্যাঁ, লাফিয়ে উঠে চিৎকার করে বললো ও হো। কিসের জন্য বললো? গিফটটা পেয়ে নাকি? আচ্ছা, এখন এই যে দুইজন স্যাক্রিফাইস করলো, কে কার স্যাক্রিফাইস করলো বলো? ডেলা চুলের স্যাক্রিফাইস করলো, আর হচ্ছে জিম তার ঘড়ির স্যাক্রিফাইস করলো। হ্যাঁ, গড়ির। এখন কারটা সবচেয়ে দামি স্যাক্রিফাইস হয়েছে? স্যার, নিজেদের জায়গা থেকে তো দুইজনেরটাই সর্বোচ্চ। হ্যাঁ, দুজনে ইকুয়ালি স্যাক্রিফাইস, কিন্তু একটা জিনিস ফেরত পাওয়া যাবে না। কোনটা সেটা? ঘড়ি। ঘড়ি। কারণ ডেলার চুল হয়তো আবার বাড়বে নাকি, ডেলার চুল আবার বড় হবে, সে সুন্দর করে রাখতে পারবে, কিন্তু জিম তার ঘড়ি কখনো ফেরত পাবে না। পাবে কি বলো? হুম, স্যার। আচ্ছা, তাহলে স্যাক্রিফাইসটা মনে হয় জিমেরটাই বেশি হয়েছে না? হ্যাঁ, দুজনারই হয়েছে, কিন্তু এই দিক থেকে যেটা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা একটু বেশি দামিও। যাক, জিম হ্যাড নট ইয়েট সিন ইজ বিউটিফুল প্রেজেন্ট, জিম তো এখনো দেখেনি তার জন্য কি প্রেজেন্ট আনা হয়েছে, সেটা দেখলে তো আরও বিপদ নাকি? হ্যাঁ, শি হেল্ড জি ইট স্যার। আউট টু হিম ইগারলি আপন হার ওপেন পাম, ওই যে হাতে এতক্ষণ মুষ্টি বেঁধে ছিল, এখন মুষ্টি খুলে দেখাচ্ছে, এই যে তোমার জন্য। হ্যাঁ, দ্য ডাল প্রেশাস মেটাল সিম টু ফ্ল্যাশ উইথ আ রিফ্লেকশন অফ আর ব্রাইট অ্যান্ড আর্ডেন্ট স্পিরিট। হ্যাঁ, তখন এই যে মেটালটা, হ্যাঁ, চেইনের যে মেটালটা, সেটা মনে হলো যেন জিমের যে স্পিরিট, হ্যাঁ, এত উজ্জ্বল, এক্সাইটেড এবং আগ্রহী, হ্যাঁ, ইন্টারেস্টেড স্পিরিটটা যেন ওই স্পেশাস মেটালটাকে আরও বেশি চকচকে করে তুললো। হ্যাঁ, সেটা 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 যেন আরও বেশি ফ্ল্যাশ করে উঠলো, আকর্ষণীয় হয়ে উঠলো। তখন বলছে কি, ইজেন্ট ইট আর ড্যান্ডি জিম, বলছে খুব সুন্দর না, খুব আকর্ষণীয় না? আই হান্টেড অল ওভার টাউন টু ফাইন্ড ইট, হ্যাঁ, পুরো শহর আমি খুঁজে বেরিয়েছি এটা পাওয়ার জন্য। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 100 টাইম আ ডে নাও। হ্যাঁ, এখন তুমি দিনে না হলে 100 বারেরও বেশি তুমি এখন ঘড়ি দেখবে।
গিভ মি ইউর ওয়াচ, ঘড়িটা দাও তো, আই ওয়ান্ট টু সি হাউ ইট লুকস অন ইট, দেখি এর সাথে ঘড়িটা কেমন মানায় বা ঘড়ির সাথে এটা কেমন মানায়। তো কি ঘড়ি কি আছে জিমের কাছে? না স্যার। তাহলে ইনস্টেড অফ অবিং, জিম টাম্বল ডাউন অন দ্য কোচ, ওই সেই সোফার উপরে বসে পড়লো, অ্যান্ড পুট হিজ হ্যান্ডস আন্ডার দ্য ব্যাক অফ হিজ হেড অ্যান্ড স্মাইল্ড, হ্যাঁ, তার সোফাতে বসে হাতগুলো মাথার পিছনে রেখে কি করছে, হেসে হেসে বলতেছে, ডেল সেইড হি, লেটস পুট আওয়ার ক্রিসমাস প্রেজেন্ট অ্যাওয়ে, সরিয়ে রাখো সব, হ্যাঁ, ক্রিসমাস প্রেজেন্ট সরিয়ে রাখো, কিপ দেম আ ওয়াইল, কিছুক্ষণের জন্য থেকে সরিয়ে রাখো, দে আর টু নাইস টু ইউজ জাস্ট অ্যাজ প্রেজেন্ট, হ্যাঁ, গিফটগুলো একটু বেশি নাইস হয়ে গেছে, যে বর্তমানে ব্যবহার করা যাবে না, ওটা অতীতে ব্যবহার করতে হবে, হ্যাঁ, মানে ভবিষ্যতে। আই সোল্ড দ্য ওয়াচ টু গেট দ্য মানি টু বাই ইয়োর কম, তোমার কম কেনার জন্য ঘড়িটা তো আমি বিক্রি করে দিয়েছি, অ্যান্ড নাও সাপোজ ইউ পুট অন দ্য চপস অন, যাও তুমি এখন চপ চড়িয়ে দাও, ওসব চিন্তা ভাবনা বাদ দাও। দ্য মেজাই, এবার রাইটার আমাদেরকে বলতেছে, হ্যাঁ, দ্য মেজাই অ্যাজ ইউ নো ওয়ার ওয়াইজ মেন, হ্যাঁ, ওই যে মেজাইরা এসেছিল জিজাসকে গিফট দিতে, তার নিশ্চয়ই ওয়াইজ মেন ছিল, এবং তারা ওয়ান্ডারফুলি ওয়াইজ মেন ছিল, তাই না, হু ব্রড গিফটস টু দ্য বেব ইন দ্য ম্যাঞ্জার, হ্যাঁ, তাহলে সেই ম্যাঞ্জার মানে বুঝো তো, গরুতে ওই যে ইয়া খায় না, ঘাস টাস খায়, কি বলে ওটাকে, খড় টড় দিলে পারে গরুর খাবারের যে জায়গাটা, কি বলে ওটাকে, হহড় ব্লক। চারি চারি এই যে এই জায়গাটা, হ্যাঁ, যেখানে এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই যে এইরকম জিনিস, হ্যাঁ, যেখানে খোয়ার মানে গোয়াল ঘরে যখন রাখা হয় তখন এই যে ঘাস টাস দেওয়া হয়, এটাকে বোঝা হয়। তা বেব ইন দ্য ম্যাঞ্জার মানে জিজাস ক্রাইস্টের জন্ম যখন হয়েছিল তো তাকে এই জায়গাতে রাখা হয়েছিল, ঠিক আছে, এই যে এই খড়ের উপরে রাখা হয়েছিল, তাই বেব ইন দ্য ম্যাঞ্জার বলতে জিজাস ক্রাইস্টকে বোঝাচ্ছে, হ্যাঁ। তাই বলছে যে ওই ওয়ান্ডারফুলি ওয়াইজ ম্যানগুলো গিফট এনেছিল ওই বেব ইন দ্য ম্যাঞ্জারের জন্য, দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্ট, হ্যাঁ, আর তারাই ক্রিসমাস প্রেজেন্টের যে আর্ট, তাই তো, বা সিস্টেম, সেটা চালু করেছিল। বিং ওয়াইজ দেয়ার গিফটস ওয়ার নো ডাউট ওয়াইজ ওয়ান্স, হ্যাঁ, তারা যেহেতু জ্ঞানী ছিল তাদের গিফটও নিশ্চয়ই খুব জ্ঞানীমূলকই ছিল। পসিবলি বিয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন, হ্যাঁ, যে হয়তোবা অনেকে এটার একটা সিস্টেম চালু করার জন্য ওই গিফটের ডুপ্লিকেশন করেও তারা হয়তোবা এটাকে চালিয়ে নেওয়ার যে প্রিভিলেজ, মানে গিফট এক্সচেঞ্জের যে সুযোগ, সেটা হয়তো মানুষ ভবিষ্যতে করেছে, তাই না। এখন বর্তমানে কি এই যে ক্রিসমাস আসলে গিফট দেওয়ার একটা প্রচলন আছে বিভিন্ন দেশগুলোতে, তো সেই ক্ষেত্রে তাই বলছে পসিবলি বিয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি, নকল করা নাকি, জি স্যার। যাতে মানুষ এরকম করেও চলতে পারে। অ্যান্ড হেয়ার আই হ্যাভ লেমলি রিলেটেড টু ইউ দ্য ওয়ান্ডারফুল ক্রনিকল অফ টু ফুলিশ চিলড্রেন ইন আ ফ্ল্যাট। এখানে টু ফুলিশ চিলড্রেন কারা, নাকি, হ্যাঁ, যে আমি এখানে লেমলি রিলেটেড, আমি হয়তো বোকার মতো এই মানে ওয়াইজ মেনদের সাথে দুইজন ফুলিশ চিলড্রেনকে হয়তো তাদের যে আনইভেন্টফুল জীবন যাপন সেটাকে হয়তো তুলনা করেছে, এটা অনেকের কাছে মানে লেম মনে হতে পারে। হু মোস্টলি আনওয়াইজলি স্যাক্রিফাইস ফর ইচ আদার দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দেয়ার হাউস, যারা অনেকটাই বোকার মতো করে, হ্যাঁ, বোকামি করে তাদের বাড়ির সবচেয়ে গ্রেটেস্ট ট্রেজারটাই তারা একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে বোকার মতো করে। তাহলে কেন আমি মেজাজের সাথে তাদের তুলনা করলাম সেটা এখন বোঝাবে, যে বাট ইন আ ওয়ার্ড টু দ্য ওয়াইজ অফ দিস, হ্যাঁ, ডেইজ লেট ইট বি সেইড, তাহলে আজকালকার দিনে যারা জ্ঞানী তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বলতে চাই যে অফ অল হু গিফটস দিস টু আর দ্য ওয়াইজেস্ট, মানে আজকালকে মানুষ যারা গিফট দেয় তাদের মধ্যে সবচেয়ে ওয়াইজ হচ্ছে এরা, কারা বলো, কারা ওয়াইজ, জি ম্যান্ডেলা। জি ম্যান্ডেলা। অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস, যারা গিফট দেয় বা গিফট রিসিভ করে, সাস অ্যাজ দে আর ওয়াইজেস্ট, হ্যাঁ, তাদের যদি আমরা ভাবি তাহলে তারা হচ্ছে সবচেয়ে জ্ঞানী। এভরি হোয়ার দে আর ওয়াইজেস্ট, মানে যেখানেই হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে গিফট দেওয়া দিয়ে হোক না কেন, এদের মতো ওয়াইজেস্ট মনে আর কেউ হবে না, কারণ দে আর দ্য মেজাই, কারণ তারা হচ্ছে কি আধুনিক যুগের মেজাই, ঠিক আছে তো। কারা আধুনিক যুগের মেজাই, কারা, জি ম্যান্ডেলা। তো এই হচ্ছে আমাদের গল্পটা, কি বুঝতে পেরেছ?
জি জি স্যার। স্যার। তাহলে সবাই আবার গল্পটা আগামী ক্লাসের আগে একবার টেক্সটটা নিজেরা রিডিং দিয়ে ফেলবা, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটু আন্ডারলাইন টান্ডারলাইন করে রাখবা। আর আমি আজকে সামারি সহ অন্যান্য বিষয়গুলো শেয়ার করে দিব, তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং থিমেটিক ডিসকাশন, এই তিনটা জিনিস আমি এক শিটে আছে, ওটাকে শেয়ার করে দিব, তোমরা আজকে একটু পড়ে নিবা, মানে আজকে মানে আগামী ক্লাসের আগে দিয়ে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা, ঠিক আছে তো? তো আমাদের দুটো গল্প পড়া হলো, তাই না? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, গল্প তো আছে টোটাল কয়টা তোমাদের? ফিকশন 4টা, জি স্যার। ফিকশন ফিকশন আছে 4টা, নন ফিকশন 4টা। ফিকশন 4টা, নন ফিকশন 4টা, নভেল জি একটা। স্যার, টোটাল 5টা। আচ্ছা, হুম। আচ্ছা, একটা ছোট্ট নন আমাদের ফিকশন, নভেলটা কি বের হয়েছে স্যার? হ্যাঁ বলো। হুম। নভেলটা কি বের হয়েছে? হ্যাঁ, নভেল তো অনেক আগেই বার হয়েছে, এটাই আর সবার আগে বার হয়েছে। হুম। এই যে দ্য গাইড, এটা বের হয়েছে তো। আচ্ছা, ছোট্ট একদিন লাগবে একটা স্টোরি, সেটা হলো আ ক্যাট ইন দ্য রেন। আগামী দিন আমরা পড়ে ফেলবো, ঠিক আছে তো? যদি কোনো সমস্যা না থাকে, গিফট অফ দ্য মেজাই নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, আমরা ক্যাট ইন দ্য রেন শেষ করে ফেলবো। হ্যাঁ, ছোট একটা গল্প একদিনে হয়ে যাবে। হ্যাঁ, ওটা আমরা শেষ করে তারপরে আমরা ফিকশন পড়বো, এই নন ফিকশন পড়বো। এত ফিকশন 3টা হয়ে যাবে, একটা বাকি থাকবে, ওটা পরে এসে পড়বো। এবার আমরা চলে যাবো হচ্ছে ফিকশনে, নন ফিকশনে। নন ফিকশন আমরা 2টা পড়বো, ঠিক আছে তো? তারপরে আমরা চলে যাব হচ্ছে, এর ভিতরে কি রাইটিং স্কিলসের বই বার হয়েছে তোমাদের? কিনেছ? হুম। স্যার স্যার লাইব্রেরিতে রাইটিং বলতে কোর্স আসছে। আচ্ছা, তাহলে ওটা নিয়ে ফেলবা। আমরা মোটামুটি 2টা নন ফিকশন পড়ে আমরা আবার পোয়েট্রিতে চলে যাব। পোয়েট্রি আমরা পরপর কমপক্ষে আরও 4টা পড়বো। 4টার পরে তারপরে যদি রিডিং স্কিলস বইটা এর ভিতরে হাতে পেয়ে যাও, রিডিং স্কিলস শুরু করবো, না হলে রাইটিংটা শুরু করে দিব, ঠিক আছে তো? আর এই 4টা পোয়েট্রি এবং 2টা নন ফিকশন পড়তে গিয়ে এর ভিতরে যে সময়টা পাবে, এই সময়ের ভিতরে তোমরা বইগুলো ম্যানেজ করে নিও, মনে থাকবে? আর পোয়েট্রি যখন জি পড়তে স্যার। যাবো, পোয়েট্রি যেহেতু আমাদের 2টা পড়া হয়েছে, ওই পোয়েট্রি যখন পড়তে যাব, যে 2টা পোয়েট্রির আমাদের পড়ানো হয়ে গেছে, ওই 2টা এবং 4টা, এই 6টা পড়ার পর আমরা লিটারি টার্মগুলো পড়বো। আর হচ্ছে যে 2টার পড়া হয়ে গেছে, ওই 2টার কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, তোমাদের মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে তো? এবং ওগুলোর উপরে টেস্ট নিব, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে, তাহলে বলো যদি কোনো প্রবলেম থাকে কারো, বলতে পারো। স্যার আজকে আমরা ফার্স্ট ক্লাস করতেছি যারা, তারা কি হচ্ছে আপনার যে প্রথম যেগুলা ক্লাস মিস করেছি সেগুলো কি আবার প্রথম থেকে করব নাকি আগে গ্রামাটিক্যাল গুলো শেষ করব? সিরিয়ালি দেখবা, তবে যেহেতু ওগুলো টেক্সটগুলো পরেও দেখতে পারো, আগে গ্রামারগুলো একটু শেষ করো, ঠিক আছে তো? গ্রামাটিক্যাল ক্লাসগুলো আগে শেষ করো। কারণ আমি যখন ওই যে কোশ্চেন আনসারগুলো দিব, ওখানে আমার গ্রামারের বিষয় নিয়ে তোমরা কীভাবে মুখস্থ করবা, কীভাবে পড়বা, ওগুলো নিয়ে আলোচনা থাকবে। হ্যাঁ, জি স্যার। যাতে ওই আলোচনায়, কারণ তোমাদের কীভাবে পড়তে হবে, কীভাবে পড়বা, কীভাবে মুখস্থ করবা না কী করবা, এগুলো নিয়ে একটা আলোচনা থাকবে। তারপরে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, কারণ আমাদের ততদিনে মোটামুটি একটা ধারণা নিশ্চয়ই চলে আসবে গ্রামার সম্পর্কে। আমরা যেহেতু পড়তেছি, সেন্টেন্স ধরে ধরে পড়তেছি, নিশ্চয়ই একটা আইডিয়া হবে, তাই না? হ্যাঁ। জি স্যার। আর কোশ্চেন অলরেডি রেডি হয়ে আছে, দিলেই হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না, আগে আমি বুঝাই দিব, তারপর তোমরা পড়বা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর এই কয়দিনে তোমরা একটু আরও টেক্সটগুলো ভালো করে পড়ো, রিভিশনগুলো ভালো করে পড়ো, দেখবা যে এক সময় ধারাবাহিকতা চলে আসবে। ওকে, তো যারা নতুন জয়েন হয়েছো তারা অবশ্যই রেকর্ড ক্লাসগুলো সময় ম্যানেজ করে সবাই দেখে নিবা, ঠিক আছে তো? মিস করবা না, যেগুলো মিস হয়ে আছে সেগুলো দ্রুত দেখে নিবা, টাইম লস করা যাবে না। আমরা মানে যাতে তোমাদের সামনে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা চলে আসলে চাপে পড়ে যাবা, কিন্তু মনে থাকবে? জি স্যার। জি এখন স্যার। জানি না বই সব বার হলো না, এখন ইনকোর্স পরীক্ষা বা দিয়ে দেয় কিনা, কারণ প্রথম 3 বা 4 মাসের মধ্যে প্রথম ইনকোর্স, তারপরে পরবর্তী 7-8 মাসের মধ্যে দ্বিতীয় ইনকোর্স, এরকম করে নেওয়ার কথা আছে। কিন্তু এখনও তো বই তো তোমাদের বাজারে আসছে না, কি করে না করে বলা যাচ্ছে না। তো ঠিক আছে, আমরা অন্তত যেগুলো পেয়েছি সেগুলো আগে পড়ে শেষ করি, তাহলে ওগুলো আমরা আরও দ্রুত আগাতে পারবো। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, ওকে বাই।